আমরা মূলত হচ্ছে ভাই অফশোর সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। রাইট। নর্থ আমেরিকা বা ইউরোপে, অস্ট্রেলিয়াতে আমাদের কিছু ক্লায়েন্ট আছে। তো অস্ট্রেলিয়াতে ক্লায়েন্ট আছে। ও রাইট। কোন ডোমেইনে, কোন বিজনেস থেকে? আমরা দেখা যাচ্ছে যে স্টার্ট আপ গুলোর সাথে মেইনলি কাজ করি, যারা স্মল স্কেলে এসএমই এবং স্টার্ট আপদের সাথে ম্যাক্সিমাম কাজ করা হচ্ছে। তোমাদের প্রোফাইলে কোন ল্যাঙ্গুয়েজের ডেভেলপার, মানে তোমার কি অল ফুল স্ট্যাক নাকি? ফুল স্ট্যাক, বাট নোড জেএস সবচেয়ে বেশি, এরপরে পাইথন, জ্যাঙ্গো। নোট জেএস আর ওকে। আর ফ্রন্ট এন্ডে ভাই রিয়াক্ট আর নেক্সট জেএস ইউজ করি আমরা। আর ক্লাউড নেটিভে কাজ টাজ করো তোমরা, কুবারনেটিস আর কাজ টাজ করছো? সব এডাব্লিউএস এ। এডব্লিউএস এ কাজ করছো? রাইট। টেরাফর্মে নাকি ক্লাউড ফরমেশন, কোন দিকে? টেরাফর্মে কিছু কাজ করছি, ল্যামডাতে, আর ইসি2, এসিএস এগুলাতে আর কি কাজ করছি। গুড। কারণ আমার একজন চেনা ওর সাথে বলতেছিল বেসিক্যালি, সে আসলে এখন ইয়ার সাথে কাজ করছে, ডিএসএ এর সাথে কাজ করছে। ডিএসএ তো আচ্ছা। মানে বাট হ্যাঁ, ওটা হ্যাঁ। এক্সপেন্সিভ। সো দে আর প্ল্যানিং টু লাইক, ইজ দেয়ার এ বিট অফ রিজনেবল মোর অপশন? ডিএসএ তো একটা প্লাস রিসোর্সিং প্লাস একটা বেশ বড় বাফার প্রফিট মার্জিন আছে, বুঝছো না? বড় ভাইরা তো এই জন্য না বলি বড় ভাইদের নামে কিছু, বাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার ঠিক আছে। সাজিদ ভাইয়ের সাথে তোমার কন্ট্যাক্ট নিয়ে আমি কথা বলা দিব। ঠিক আছে ভাই, ওকে। আমাদের সুবিন ভাই মিসিং আছেন, সুবিন ভাই আসলেই তার মিয়া শুরু করে দিব, লাইভ স্ট্রিম দিয়ে দিই। আমি ভুলে গেছিলাম আগে যেন ইফতেখার একটু রিকোয়েস্ট করতাম অ্যাক্টিভ থাকার জন্য। ইফতেখার তো ইফতেখার একটা গুড ইয়ার ছিল। হুম। ওরা কালকে আবার দেখা হয়েছে পিঠা উৎসবের সাথে। ওদের তো, হুম। ওদের ব্যাচে তো নটরডেমের একটা বড় অংশ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় কাজ করে, যেমন কোয়ান্টাস, কমব্যাংক, ফক্সটেল, অনেকে আছে, বেশ কয়েকজন আছে। সাকলাইন আছে মানে কম ব্যাংকে না? হুম। রাইট। ওদের ইয়ে থেকে ভাই পাস করছে না, কুয়েট বাইট কোথা থেকে, রাইট? হ্যাঁ 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 কুয়েট হ্যাঁ, মনে ওটা হয় চিনি। হ্যাঁ সাকলাইন হ্যাঁ, না। কালকে ওর সাথে দেখা হয়েছে আমার। কালকে ওর সাথে ইফতেখার সাথে আসছিল তখন, তখন দেখা গেল। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। অনেক দিন হয়েছে কমপ্লিটে, 6-7 বছরের মতো আছে অবশ্য। ইয়াতে এসআরই লাইনে আছে, এসআরই কাজ করে, ডেভঅপসে কাজ করে সে। জেমস খেয়াল করলাম রংকুর ভালো ফ্রেন্ড মনে হয় না? হ্যাঁ, রংপুর চিনো? মোটামুটি আর কি, নর্থ সাউথে ছিলাম তো আমি, আবার ও, কম্পিউটার তুমি কম্পিউটার আশিকও চিনবা, আশিক মিজান সবাই চিনবা। সবাইই চিনি, হ্যাঁ। এগুলো সব মুশফিক, এগুলো সব তো আমাদের। হ্যাঁ, হুম। রংপুর হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, মানে ইটস লাইক আচ্ছা। লাইক একসাথে আমরা কাজ শুরু করছি। আর তারপরে রিজবিকে চিনো তুমি, রাইট? রিজবিকে চেনো? রিজবি বেশ ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ। রিজবি ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড, রিয়েলি গুড। রিয়েলি রিয়েলি গুড। মৃদুল এই পৃথিবীতে চেনে না খুব কম মানুষ আছে, বুঝছো? একটু বেশি হয়ে গেল ফারুক ভাই। লিঙ্কডইন জয়েন না করে মৃদুলের সাথে কন্ট্যাক্ট করো, তোমার লিঙ্কডইন কভার হয়ে যাবে। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিঙ্কডইন জয়েন না করে মৃদুলের সাথে কন্ট্যাক্ট করো, তোমার লিঙ্ক। দেখেন ফারুক ভাই, আপনার কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, বুঝেন কিন্তু। আরে না, তোরা ফেসবুকে লাইভে দিয়ে রাখছে, তোরা দেখতে হবে তোদের নিজেদেরকে। মৃদুল, এটা কিন্তু কমপ্লিমেন্ট মৃদুল। অবশ্যই আমি পজিটিভলি নিচ্ছি, আপনি তো স্কুলের বড় ভাই। কলেজেরও। কলেজেরও। সবাই খিলা করবেন না? খিলা গভর্নমেন্ট ভাই। হ্যাঁ, ক্লিয়ার আমি। না, রেকর্ড হইতেছে বলে বেশি বলতে পারলাম না, কারণ আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ড্রপ আউট। মানে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে মাইনর করে বিবিএ তে জাম্প করছি, তো এ, আমার তোমাদের দুই স্কিল দুই কোচিং এর সাইডের স্যারটার ফ্রেন্ড নাম আছে। কি? স্কিল কোচিং একটা স্যার ছিল, তার নামটা কি? স্কিল কোচিং? হুম, হুম। এই তোমার মিজান কি? মনে হয়, মিজান না মনে হয় আমার। না না না, তার পোলাটা আমার হলে পড়তো। মানে পোলা বা স্যারের তার, ছেলেরা ওটা চালাইতো আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিল কোচিং ছিল। আমি ওটা পরের গড়িটা থাকতাম, ও, বুঝতে পারছি। উত্তর গাড়ির উল্টা দিকে। আমার বাসার সামনে সমস্ত লোক আড্ডা দিত, এই যে তোমার আবিদ টাবিদ এগুলো সব আড্ডা দিত। ও, বুঝতে পারছি। ইউসুফ, আবিদ। ইউসুফ তো ফারুকের ভাইয়াটার ফ্রেন্ড নাম ছিল মনে ভালো। করতে পারতেছি না, আমি বুঝছি আপনি কার কথা বলতেছেন, উনি আমাদের জিপিতে মনে কলিগও ছিল। অনেকগুলো ছিল, ছিল অনেকগুলো, এরা সবগুলো জিবিটি বিভিন্ন জায়গায় ঢুকছে পড়ার সময়। 4-5 ভাই, হ্যাঁ মনে হয়। আবিদ তো ওর গান গায়, ভালো গান গায়, সে কানাডা থাকে। আমাদের সুবিন ভাই কোথায়? সুবিন, একটু নক দিয়ে তো এই সুবিন রে। ওর বাচ্চারা গান শিখে দিতে মনে হয়। সাফিরা বলতেছে যে ফর ইনফরমেশন ইওর লাইফ, আমরা তো জানি, কারণ আমরা কথা বলতেছি তো। খুবই সারপ্রাইজিং, মানে লাইভে কত লোক যে দেখে, অনেক সময় মনে হয় যে
খুব বেশি লোক লাইভে দেখে না, লাইভে অনেক লোক দেখে আসলে বসে বসে। ভালো অবশ্য, এটা ইনফরমেশন রিচ করা একটা গুড সোর্স। So, so, রেজওয়ান, ওই গ্র্যাড নেটওয়ার্কে আগাইছে তোমার ইয়ের সাথে? না ভাইয়া, আপু আর বলছেন যে যোগাযোগ করবেন, নেক্সট মিটিং ওনাদের হ্যাঁ একটা হ্যাঁ, ইন্টারন্যাশনাল মিটিং হবে তারপর। আচ্ছা, তাহলে চলে আসবে, চিন্তা করো। এমনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ওরা সাইন করছে আর কি। ভেরি গুড। গ্যালাক্সি থেকে কেউ নামতেছে মনে হচ্ছে কিন্তু। সোহেল ভাই, সালাম আলাইকুম। মিউট এই, করে উত্তর আনমিউট দিলে করো, তো আনমিউট হবে করো। না। তুমি চাপ থেকে মিউটে কথা বলতেছো। বাট সোহেল ভাই, আপনার স্টারলিংকের কানেকশন ভালো না। না, বুঝলাম না, আমার আমার ব্যাকগ্রাউন্ডে এটা কে দিল? আনবিলিভেবল। এলন এলন মাস্ক মনে হয় দিয়ে দিচ্ছে। আমার তো ঘটনা সন্দেহজনক, এটা মানে সাফিয়া দিছে মনে, এনিওয়ে। কি অবস্থা সবার? চলতেছে ভালো। ভালো ভাইয়া। আমি তোমাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তোমরা যদি চাও নিজেকে চেঞ্জ করতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তোরা তো দিছিলাম, তুই তো ইউজ করস না। আমার ল্যাপটপ চেঞ্জ করার সাথে এটা হয় আগে। ও আচ্ছা, ল্যাপটপ চলে গেছে, তাহলে অবশ্য একটু দুঃখজনক। সুমিন চলে আসছে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমি লোগো দিয়ে দিছি, তোরা লোগো পিছনে নামাই লইস, চ্যাটে দিয়ে দিছি। ব্যাকগ্রাউন্ড তাই না? এটা কি কোথায় জানি ভিডিও? ভিডিওটা ক্লিক করে ওখানে দেখবো ব্যাকগ্রাউন্ডে, যে ডাউনলোড করে নিবা, তাইলে হবে। অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড ইন ইফেক্ট। এই তো, রেজা দেখা একেবারে পাকা, বুদ্ধিমান ছেলে। দেখতেছি, কিন্তু আমার সব আন্ধার বানাই দিল কেন? সাদা করতে পারো এটা। কালো ভালো। এই তো, সাবাস সাবাস। চল, তুমি করে ফেলো। হ্যাঁ, করতেছি, দাঁড়াও, সব করে ফেলবো, একেবারে সব চেঞ্জই করে ফেলবো, যার জীবনটাই চেঞ্জ আসতেছে করে এক ফেলবো যা। মিনিট। ওমার, তুমিও করো ওমার। হ্যাঁ করতেছি, বুঝছস না? এই সারাদিনই তো এগুলি করি, বুঝত না? ফারুক ভাই আবার আগে অ্যান্টিভাইরাস চেক করে নিতেছে, সাইবার সিকিউরিটি টাইপের লোক তো। আসলে কি চেক কি না করে? কি দিয়ে দিল সাজিদ ভাই, গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে যাবে। ওদের একটা আছে এয়ার লক চালায়, বুঝছো? মানে দুনিয়ার সবকিছু ইয়া করে, ব্লক করে। আমাদেরটা করে মিম কাস্ট। লিমকাস্ট। দুনিয়ার শোনো আজাইরা শোনো, থার্ড পার্টি ছেড়ে দেয় আর নিউ মনে সাউথ করেন। গভর্নমেন্টের কাছে এখন কোনো টাকা পয়সা নেই, ওর ভ্যানে ঢুকে কেউ নেওয়ানোর কিছু নেই, ওদের যা অবস্থা। অবস্থা খুবই খারাপ। ফেডারাল টেডারাল মারলে তো বুঝতাম যে একটা কিছু আছে টাছে ওইখানে আর কি। নিউ সাউথ ওয়েলস হচ্ছে খুব ভয়াবহ। এর মধ্যে এরা যে ল চেঞ্জ করছে কালকের থেকে, সেন্ট্রাল লিঙ্কে 2.4% বাড়াই দিচ্ছে পেমেন্ট। আহ কালকের থেকে মানে যারা ডোল খাচ্ছে তাদের আনন্দের দিন শুরু। ভাই আমাদের টাকা পয়সা তো সব ডিফেন্সে চলে যেতেছে, ফারুক ভাই তো হ্যাঁ, বলবে না। কালকে এক ফ্রেন্ডের সাথে মিট করলাম, ওদের ফুল টিম হায়ার করছে ডিফেন্সে গত 3 মাস আগে। এখন ক্যানবেরায় জব প্রচুর। চলে যাও ক্যানবেরা সবাই, চলো যাই ক্যানবেরা, চলো যাই চ্যাংফের মতো। ক্যানবেরা আমার একটা। শুরু করে দাও। হ্যাঁ শুরু আচ্ছা, করো। সুবিন আসিস তো? হুম। হ্যাঁ আসছে। ওকে, শেয়ার করো। সাইমন কি শেয়ার করবি নাকি? তুই শেয়ার কর। একটা এক জায়গা থেকে শেয়ার হলে আমি তাহলে জাস্ট একটু ইয়ে শিওর করে যাই। শিওর শিওর, দাঁড়া আমি শেয়ার করি। আজকে তোর দেখা যাচ্ছে? আসছে, হ্যাঁ। হ্যাঁ, গুড। ওকে, সো গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে আমাদের এনডিসি ট্রিপলের ওয়েবিনারের সেকেন্ড সিরিজ। আর যেটা হচ্ছে আমাদের আজকের ওয়েবিনারের মেইন টপিক হচ্ছে বিহাইন্ড দ্য কোড, হোয়াট হায়ারিং ম্যানেজার লুক ফর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স।
সো আমাদের আজকে গেস্ট হিসেবে আছে সবার পরিচিত তামিম শারিয়া সুবিন, আমাদের নরডামের। আর গেস্ট স্পিকার হিসেবে আমাদের আছেন তৌহিদুল ইসলাম জেমস ভাই। আহ আহ, মৃদুল, নেক্সট স্লাইডে চলে যাও। শিওর। সো আমাদের লাস্ট সেশনে আমি যেটা বলছিলাম যে আমাদের ওয়েবসাইটের অনলাইন মেম্বার্স হওয়ার জন্য, যারা যারা অনলাইন মেম্বার হবেন, আমাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। সো এই ওয়েব পেজে গেলে ওখানে অটোমেটিক্যালি সাইন আপ করতে পারবেন যারা মেম্বার না। আর যারা রেজিস্টার মেম্বার তারা সাইন আপ অটোমেটিক লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আমাদের কিউআর কোডটা দেওয়া আছে, এটা স্ক্যান করলে এটা অটোমেটিক্যালি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো ওখানে গেলে আমাদের মেম্বার্স রেজিস্ট্রেশন অ্যান্ড বেনিফিট যেগুলো, আহ, সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়েব সিরিজের সব পরে আমরা এই ডকুমেন্টগুলো আমরা শেয়ার করি সব মেম্বারদের সাথে। So আমরা ইমেলের থ্রুতে সবাইকে পাঠিয়ে দিই। সো এরপরে আমাদের আরো কন্টিনিউশন সেশন হবে ওয়েবিনার নিয়ে। প্লাস আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের গ্রুপের অনেক ফ্রেন্ডসদেরকেই খুঁজে পাবেন এবং কমিউনিকেট করতে পারবেন। আপনারা যেই সেক্টরে জব করতেছেন বা জব খুঁজতেছেন এরকম অনেককেই পাবেন আমাদের নরডাম অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে, যেখান থেকে আপনারা ইনফরমেশন শেয়ার বা কালেক্ট করতে পারবেন। এবং আমাদের এক্সিস্টিং যে এক্সিকিউটিভ কমিটিটা আছে, ইসি কমিটি, যারা এই অ্যাসোসিয়েশনটাকে নিয়ে কাজ করতেছে, তাদের পুরো লিস্টে আপনারা দেখতে পারবেন। সো আমি আর কথাটা বেশি কন্টিনিউ করব না, কারণ এগুলো আমরা লাস্ট সেশনেও এক্সপ্লেন করা হয়েছে, এটা আমি জাস্ট শর্ট ফর্মে বললাম। সো আমি কুইকলি হ্যান্ড ওভার করতেছি তৌহিদের কাছে। তৌহিদ জিনিসটা কন্টিনিউ করবে পুরো সেশনটা। থ্যাংক ইউ তৌহিদ। থ্যাংক ইউ সামন। তা আমরা আমরা যেটা করি এর আগের সেশনেও আমি এটা বলতে ভুলে গেছি, উই অ্যাকনলেজ দ্য ট্র্যাডিশনাল কাস্টোডিয়ান অফ দ্য ল্যান্ড অন হুইচ উই মিট, ওয়ার্ক অ্যান্ড লিভ। উই পে আওয়ার রেসপেক্ট টু দ্য অ্যানসেস্টার এল্ডার্স পাস্ট প্রেজেন্ট। ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে থ্রু আউট দ্য সেশন যদি সুবিনের কাছে বা জেমসের কাছে কারো কোয়েশ্চেন থাকে একটু চ্যাটে দিলে কোঅর্ডিনেট করতে আমাদের সুবিধা হবে। সেশনটা আমরা যতটুকু পারবো ইন্টারেক্টিভ করার ইচ্ছা, সেটাতে অডিয়েন্সরা এঙ্গেজ হতে পারবে। সুবিন, তুমি আগে যাবে না জেমস আগে যাবে? ঠিক আছে, আমি শুরু করতেছি। তাহলে আজকে আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে যে শুধু মানে কোডিং জানলেই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জব পেতে হলে আমাদের হায়ারিং ম্যানেজাররা বিশেষ করে কি কি দিকে খেয়াল রাখে। তো শুরুতে আমি একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ দিব, এবং তবে আমার সাথে জেমসও কিছু অ্যাড করবে। তো নেক্সট স্লাইড। আমাদের এজেন্ডা হচ্ছে কি, আমরা হায়ারিং প্রসেস নিয়ে কথা বলবো এবং বিভিন্ন স্টেজে হায়ারিং প্রসেসে যে স্টেজ গুলো থাকবে, তো সেখানে প্রত্যেকটা স্টেজের জন্য কিভাবে আমরা বেস্ট প্রিপারেশন নেব, এবং আমরা সাধারণত কমন মিস্টেক কি কি ভুল করি, এবং এছাড়া হায়ারিং ম্যানেজার হিসেবে আমার এবং জেমসের যেই ইনসাইট এবং এক্সপিরিয়েন্স সেগুলো আমরা শেয়ার করব। আর কিছু রিসোর্স শেয়ার করব। এবং এই প্রেজেন্টেশনের বাইরেও আলাদা একটা রিসোর্স প্যাক আমরা তৈরি করেছি গুগল ডকুমেন্টে, সেটাও সবার সঙ্গে শেয়ার করা হবে। তাহলে আমরা হায়ারিং প্রসেসে চলে যাই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নেক্সট স্লাইডে যে হায়ারিং প্রসেস গুলাতে কিন্তু মোটামুটি সব একরকম থাকে না। আমরা যদি একদম বিগ টেক কোম্পানিগুলোর দিকে তাকাই, যে গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, ওদের ইন্টারভিউর ধরনগুলো একটু কাছাকাছি। কিন্তু আবার অ্যাটলাসিয়ানের ইন্টারভিউটা একটু ডিফারেন্ট। তো আসলে আমি কি ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, তো ওইটার আগে আমি খোঁজ নিতে হবে। সাধারণত রিক্রুটারের সঙ্গে যখন আমরা কথা বলি বা আমার পরিচিত কেউ যদি ওই কোম্পানিতে থাকে, তখন কিন্তু আমার পক্ষে সেটা জানা সম্ভব হয় যে আমি কিরকম ইন্টারভিউ ফেস করতে যাচ্ছি। তো আমি যদি যে ইন্টারভিউতে ফেস করতে যাচ্ছি সেখানে যদি ডিরেক্ট এরকম কোডিং ইন্টারভিউ না না থাকে, টেক হোম অ্যাসাইনমেন্ট দেয়, কিন্তু আমি যদি প্রস্তুতি নিয়ে যাই গুগলের জন্য, তাহলে হবে না আর কি। মানে আমাদের প্রস্তুতিটা হইতে হবে যে ওই কোম্পানি স্পেসিফিক। এবং সেই ইন্টারভিউ প্রস্তুতি না, আমরা যখন রিজুমিটা টেইলর করবো, আমরা যখন সিভি বানাবো, সেটা একটা জেনেরিক সিভি না বানায় আমরা যেখানে অ্যাপ্লাই করতেছি ওই রিলেটেড সিভি যদি আমরা তৈরি করতে পারি সেটা সবচেয়ে ভালো। কারণ প্রথমে তো সিভি দেখবে, তাই না?
তো এইখানে জেমস, তুমি কি কিছু অ্যাড করবা নাকি, যে রিজিউমের ইম্পর্টেন্সটা কেমন, এবং তুমি সাধারণত কিভাবে স্ক্রিনিং করো রিজিউমে তোমার কাছে যখন আসে? রাইট। সো নর্মালি যেটা হয়, থ্যাংক ইউ সুবিন, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় সিভির স্ক্রিনিং প্রসেসটা পুরো টেকনোলজি টিম বা টেকনিক্যাল টিমের কাছে হয়তো যায় না। ডিপেন্ড করে অনেক কোম্পানিতে। অনেক কোম্পানিতে ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম বলে যারা থাকে, একটা টিএ টিম থাকে, তারা একটা ফার্স্ট স্ক্যান করে। তো আমার কাছে মনে হয় তুমি যে দুইটা পয়েন্ট রেজ করছো, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে জেনেরিক সিভিটা আমরা সবাই বানাই, কিন্তু যদি আমরা ওই জেনেরিক সিভিটা 100টা জায়গায় আপলোড করে অ্যাপ্লাই করতে থাকি, চান্স খুবই কম যে আসলে তুমি ইন্টারভিউর জন্য কল পাবা। ইটস এ লাক থিং। কিন্তু দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে একটু ব্যাকগ্রাউন্ডে যে জবটা তোমার পছন্দ, সেই জবটাকে আসলে একটু দেখে কিওয়ার্ডস খুবই এফেক্টিভ। আর এখনকার দিনে তো লিঙ্কডইনে যেটা হয় যে একটা জব রেজিউমে সিকে দিলে এআই কোম্পানি মোটামুটি একটা কি অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারে যে তোমার প্রোফাইলের সাথে কতটুকু ম্যাচ আছে। নট ব্যাড, ফিউ ফিউ ফিচার্স আসলে কাজে লাগে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি পয়েন্টটা হচ্ছে যে সিভিটাতে অনেস্টলি আগে দেখতে হবে যে আমি যে জবটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার সিভিতে কি আসলে অ্যাডিকুয়েট ইনফরমেশন আছে যেটা আসলে ওটার সাথে ম্যাচ পাবে। কারণ টিএ টিম তারাও কোনো এআই সফটওয়্যার ইউজ করতেছে ইদানিংকার দিনে। যেমন আমার কারেন্ট কোম্পানিতে আমি জানি যে তারা হায়ার ভিউ এর কিছু এআই কম্পেনিয়ন ইউজ করতেছে, যেখান থেকে তারা আসলে একটা ফোল্ডার দিয়ে, একটা জেডিকে দিয়ে তারা বলতে চায় যে কোন সিভি আসলে মাচ মোর ম্যাচিং। তো এটা হচ্ছে একটা সিস্টেম যেটা আসলে খুব সহজেই বাইপাস করা যায় যদি আসলে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট জেডি বুঝে আমার সিভির মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করি। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সিনিয়র সিনিয়র রোলগুলোর জন্য অনেকগুলো যাবে কাভার লেটার চাই। এবং এই কাভার লেটারটা সিনিয়র রোলগুলোর জন্য আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, যে একটা ব্রিফ প্যারাগ্রাফ লেখা যে কেন তুমি মনে করো যে এই জবটার জেডি অনুযায়ী ইউ আর এ স্ট্রং ক্যান্ডিডেট। তো এই যে এখানে যেমন স্ট্রং ফার্স্ট ইমপ্রেশনস, এটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনস এর রেসপন্ডে যখন ফেস টু ফেস মিট হচ্ছে তা না। ইওর সিভি অ্যান্ড ইওর কাভার লেটার একটা ফার্স্ট গেটওয়ে টু ক্রিয়েট এন ইমপ্রেশন যে তুমি আসলে কি প্রজেক্ট করছো। এর মানে এটা না যে 10 পেজের সিভি বানাইতে হবে, বাট মেক ওয়ান ইম্প্যাক্টফুল ওয়ার্ক, যে কি প্রবলেম তুমি সলভ করছো যে তোমার সিভি থেকে স্পোকেন আপ করবে। আমি একটা এক্সাম্পল আমার জন্য এখানে টানবো সুবিন, আমি সময় বেশি নিচ্ছি, যে আমি Sure. আমার সিভিতে একটা প্যারাগ্রাফ অ্যাড করছি এটা বলে যে আই হ্যাভ বিন রিহায়ার্ড বাই মাল্টিপল কোম্পানিজ। মানে আমার আমার ক্যারিয়ারে জায়গায় আমাকে রিহায়ার করা হয়েছে ডুইং ব্লা ব্লা ব্লা। তো আমি জানি যে যখন কোন সিনিয়র কেউ আসলে একটা রোলের জন্য যাবে, এই প্যারাগ্রাফ একটা আই ক্যাচি হবে কারোর জন্য, যে একই কোম্পানিতে এবং একটা রেপুটেড কোম্পানিতে হি হ্যাজ বিন রিহায়ার্ড। সো আচ্ছা, একটু পড়ে দেখি তো কি প্রবলেম তুমি সলভ করছো, কিসের কারণে তোমাকে নিয়ে আসা হয়েছে। তো নিজের ঢোলটা পিটাইলাম, বাট আসলে এট দ্য এন্ড অফ দ্য সামারি হচ্ছে এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স আছে নিজের সিভিটা। আমরা একটা সিভি রাইটিং সেশন করতেছি না, বাট আমার কাছে মনে হয় যে সিভি এন্ড কাভার লেটার উপরে জেডি স্পেসিফিক এনাফ অ্যাটেনশন দেওয়া উচিত। কারণ দ্যাট ইজ ইউর প্যাসিভ ওয়ে টু রিপ্রেজেন্ট ইউর সেলফ, যে টিএ টিম এইচআর টিম কি তোমাকে টেকনোলজি হায়ারিং ম্যানেজারের কাছে পাঠাবে তোমার প্রোফাইলটা, নাকি আসলে পাঠাবে না। লাস্ট পয়েন্ট হচ্ছে লিঙ্কডইনে জব দিলে দেখা যায় যে এই কোম্পানিতে কারা কারা কাজ করতেছে। তো নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা, একটা সুন্দর ব্রিফ লিখে কানেকশনস করা ওই কোম্পানির টি এর সাথে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যানেজারদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা, এটা খুব কাজে দেয়। কাজে দেয় হচ্ছে যখন দেখা যায় ইন্টারভিউ এর জন্য ক্যানভাতে, যেমনটা আমি জানি যে দে ওয়েন দে সি যে এ প্রোফাইলে আসতেছে যেটা আসলে তার একটা নেটওয়ার্কের মধ্যে আছে, ওরা সেখান থেকে তাকে ফার্স্ট স্ক্রিনের জন্য কল আপ করে। এটার রেকর্ড আমি বেশ মাল্টিপল টাইমস জানি এবং পাইছি। আমি এখানে থামবো সুবিন, তোমার কাছে ফেরত দিলাম। না, এটা তুমি একটা ভালো কথা বলছো। এমনিতে আমি জানি না বাংলাদেশে এখন আর ওই ধরনের মনোভাব বা প্র্যাকটিসটা আছে কিনা, যে আমি হয়তো এখন আসলে জেমস যে কোম্পানিতে আছে ওখানে আমি অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমি আসলে জানতে দিতে চাই না, না জানা নিজে নিজে ওদের ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন সাইট থেকে অ্যাপ্লাই করতেছি। এটা কিন্তু খুবই ভুল একটা পদ্ধতি, ঠিক আছে? তো এখানে তো আসলে লুকোচুরির কিছু নাই। উল্টা আমি যদি কারোর কারোর মাধ্যমে সিভিটা দেই, এইটা আমার ইন্টারভিউ কল পাওয়ার চান্সটা অনেক বাড়ায় দেয়, ঠিক আছে? তো ডিরেক্ট অ্যাপ্লাই না করে ওই কোম্পানিতে যদি সত্যিকার আমাকে চিনে এরকম কেউ থাকে, আমি চিনি ওকে, পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে সিভিটা ফরওয়ার্ড করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমার মনে হয় আর কি। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস অ্যাড করে নিই, যে
আমরা বাংলাদেশে যেটা বলি যে মামা চাচাকে ধরে চাকরি, এটার এখানে কিন্তু একটা অফিসিয়াল নাম আছে, রেফারেল। এবং এমপ্লয়িরা রেফারেল বোনাস পায়। যেমন ফক্সটেলে আমি 3টা রেফার করছি যেখানে আমি হায়ারিং ম্যানেজার ছিলাম না, and I got 3 times referral bonus because I helped them to hire a right candidate in short period of time. বিকজ আমি কাউকে এন্ডোর্স করব না যাকে আমি চিনি না, সে ভালো রিসোর্স না, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা ভাবি যে ও ওকে জানাবো না, ওকে আমি চিনি না, আচ্ছা জানাই করলে কি ঠিক হবে কিনা, না। বরং এটাই যে প্রফেশনাল নেটওয়ার্কটাকে ইউজ করা, রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করলে পসিবিলিটি খুবই হাই যে তুমি অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ড ইন্টারভিউর জন্য কল পাবে, আনলেস লাইক স্যালারি ব্র্যাকেট মিলতেছে না, দেয়ার আর লট অফ ক্রাইটেরিয়াস, রাইট? এটা ছাড়া হুম। চান্স খুবই হাই যে মিলবেই, মানে একটা ফার্স্ট ইন্টারভিউ কল করবে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। শিওর জেমস, একটা জাস্ট অ্যাড করি কমপ্লিমেন্টারি কমেন্ট, সেটা হচ্ছে আম, আমি গত 3 মাসে 3টা কেস ডিল করছি যেখানে লোকজন অ্যাপ্লাই করার পরে লবিং করার জন্য ফোন দিচ্ছে, ভাই একটু বলে দিবেন। তা এইচআর এর কাছে যখন যাওয়া হয়েছে, এইচআর বলছে হি মিস দ্য বোট, উইল হ্যাভ এ লুক ইনটু দ্যাট। কিন্তু প্রসেসটা ছিল যে তুমি ফর্মাল ওয়েতে যদি কাউকে রেফার করতে চাও, তুমি রেফারের লিঙ্কটা তাকে পাঠাবা ইয়া, এবং ওই লিঙ্কের এগেনস্টে তাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এইচআর কনসিডার করে যে একটা ফ্রেশ ট্যালেন্টকে কেউ ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে ওই অর্গানাইজেশনে। কেউ যদি অটোমেটিকলি অ্যাপ্লাই করে ফেলে তখন আর ওই রেফারেল প্রসেসটা কাজ করে না। 100%। ইয়া। তো প্রথমটা হচ্ছে যে আমরা রিক্রুটারের সঙ্গে যে কথা বলি ফার্স্টে, এটাকে ফোন স্ক্রিন বলে। এবং সাধারণত এরকম আমার এক্সপিরিয়েন্স বলে 30-40 মিনিটও কথা হয়েছে আর কি। তো কিছু কিছু শর্ট কলও থাকতে পারে 10-15 মিনিটস। তো এইখানে রিক্রুটার প্রথমে সে আমার সম্পর্কে একটু জানতে চায়, আমার সাথে কথাবার্তা বলতে চায় এবং সাথে কোম্পানিটাকেও সেল করতে চায়। এরকম না যে সবাই, আমরাও যেমন ডেসপারেট, আবার আমরা জানি যে ভালো কোম্পানিগুলা ভালো ইঞ্জিনিয়ার পাওয়ার জন্য অনেক ডেসপারেট থাকে, ঠিক আছে? তো তারাও, তো এখানে আমি পরে একটা গল্প বলবো যে আমার গ্র্যাবের এক্সপিরিয়েন্স। তো রিক্রুটারের সাথে কথা বলার সময় অনেক সময়, যদিও এটা রেয়ারলি, সে এই টেকনিক্যাল কিছু কোশ্চেনও জিজ্ঞেস করে। এগুলো খুব বেশি টেকনিক্যাল না, জাস্ট ইনিশিয়াল একটা ফিল্টারিং এর জন্য, যে হ্যাঁ এরকম দুই একটা জিনিস না জানলেই না। এবং রিক্রুটার কিন্তু আমাদেরকে ইন্টারভিউ প্রসেসটা সম্পর্কেও বলে, এবং ওই সময় যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, রিক্রুটারের কাজ কিন্তু আমাকে বাদ দেয় না। রিক্রুটারের যেই ওকেআর আছে, তার কিন্তু এই কোয়ার্টারে এতটা হায়ার করতে হবে, এই কোয়ার্টারে এতটা হায়ার করতে হবে। তো সে কিন্তু চায়, হায়ার করতে পারলেই তার লাভ, ঠিক আছে? কিন্তু মানে সে কিন্তু আমার বন্ধু, তাকে আমার শত্রু বা অপোনেন্ট প্রতিপক্ষ ভাবলে হবে না। তো আমার তার তার সাথে আমার ইনিশিয়াল কনভারসেশন, এবং সেখানে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি তার কথা বুঝতেছি কিনা, আমি আমি আমার নিজেকে ফোনে রিপ্রেজেন্ট করতে পারতেছি কিনা। তো এটা অনেক সময় ফোনে হইতে পারে, এটা অনেক সময় ভিডিও কলে হইতে পারে আর কি। তো আগে এক সময়, আমাদের আরো 10-15 বছর আগে, বিশেষ করে বাংলাদেশে যখন ছিলাম, ইন্টারনেট একটা সমস্যা ছিল। মেক শিওর করতে হতো আমি ভিডিও কলের আগে ভালো ইন্টারনেটে আছি ভাই। তো এখন এই ধরনের প্রবলেম গুলো তো নয়। আগে তো মানে একটা টিপস ছিল সবার জন্য যে যাতে ভালো নেটওয়ার্ক কানেকশন থাকে। এখন সব জায়গাতেই আশা করি ভালো নেটওয়ার্ক কানেকশন আছে। কিন্তু ভিডিও ক্যামেরাটা প্রবলি ইম্পর্টেন্ট, কারণ এই আমি যদি জাস্ট ফোন বা একটা লো রেজলিউশনের ক্যামেরা থেকে কথা বলি, যদি সেটা ভিডিও কল হয়, তাহলে কিন্তু ভালো ইয়ে হয় না আর কি, ঠিক আছে? তো এখানে এটাই যে রিক্রুটারের সাথে কথা বলতে হবে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে হবে। এবং রিক্রুটারদের কিছু কমন প্রশ্ন থাকে যে আমার এই কোম্পানিতে কাজ করার জন্য মোটিভেশন কি, যে আমি কেন এই কোম্পানিতে কাজ করতে চাই। তো এই জিনিসগুলোর জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকলে ভালো, যে রিক্রুটার সম্ভাব্য কি কি কোশ্চেন করতে পারে। কারণ অনেক সময় আমরা সবার ব্রেন তো একভাবে কাজ করে না, তাই না? যেমন অনেকেই আমি যেমন আমি একটু স্লো, আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে কাজ করি। আবার অনেকে আছে যে ওরা খুব ফাস্ট। তো আমি যদি আগে থেকে চিন্তা করে না রাখি যে আমি কি বলবো, তাহলে ওই সময় হয়তো আমি আমার যেটা বলার তার 50% বলতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে রিক্রুটাররা কি কি কোশ্চেন করতে পারে এগুলা একটু সার্চ করলেই পাওয়া যায়। তো ওইটার জন্য আলাদাভাবে একটু প্রস্তুতি নিতে হবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই যে নেক্সট ফেজটা কি। রিক্রুটার যখন খুশি হবে যে ঠিক আছে, সে তাকে প্রসেসটা স্টার্ট করবে, তো ওইখানে আমাদের প্রথমে টেকনিক্যাল স্কিলস এর একটা অ্যাসেসমেন্ট হবে। তো এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হয়। তো কিছু কিছু কোম্পানি নেয় হচ্ছে হোয়াইট বোর্ড কোডিং বলে, যদিও এখন আবার এটা যেহেতু অনলাইনে হয়, অনলাইনে হলে সে একটা ডকুমেন্ট বা কিছু একটা শেয়ার করে যেখানে কোডিং টুল,
ওইখানে কোডটা করতে হয়। আর ফেস টু ফেস হলে অনেক সময় হোয়াইট বোর্ডে কোড করতে হয়। তো এখানে যারা খুব আইডি ব্যবহার করে অভ্যস্ত, আইডির বাইরে গিয়ে কোড করতে পারে না, তারা অনেক প্রবলেম ফেস করে আমি দেখছি। তো এটা ছাড়াও আরেক ধরনের টেক হোম অ্যাসাইনমেন্ট হয়, যারা এরকম ফেস টু ফেস কোডিং ইন্টারভিউ নেয় না, তারা হয়তো 3 days to 5 days টাইম দেয়, বেশ কিছু সেট অফ কোয়েশ্চেন, এগুলা বাসায় করে তাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আর এটা ছাড়াও আরো কিছু টেকনিক্যাল স্কিল, যেমন কিছু কিছু কোম্পানি থাকতে পারে যে তারা হচ্ছে জাভা শপ, তাদের সব টেকনোলজি হচ্ছে জাভাতে, এইখানে আসলে তার দরকার জাভাতেই এক্সপিরিয়েন্স এরকম। আবার কিছু কিছু কোম্পানি আছে ওদের জেনেরিক ভালো ইঞ্জিনিয়ার দরকার, ওদের কোনো স্পেসিফিক টেকনোলজিতে ইঞ্জিনিয়ার দরকার নেই। তো ওইখানেও একটা অ্যাসেসমেন্ট হয়ে যায় আসলে, যে তার টেকনিক্যাল এরিয়াটা কি, মানে টেকনিক্যাল ডেপটা কি এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি। তারপর থাকে এটার মধ্যে প্রবলেম সলভিং এক্সারসাইজ থাকে, যেখানে আমরা যখন বিশেষ করে প্রোগ্রামিং কন্টেস্ট যারা করে আসছে, তারা অনেক সময় মনে করে যে এটা ঠিক প্রোগ্রামিং কন্টেস্টের মতো, কিন্তু এটা প্রোগ্রামিং কন্টেস্টের মতো না আসলে। এখানেও কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং এক্সারসাইজে, এবং কোডের রিডেবিলিটি এবং কোড কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আমরা তো প্রোগ্রামিং কন্টেস্ট করার সময় ইউনিভার্সিটিতে এবিসিডি দিয়ে ভেরিয়েবল বসায় দিই, তারপর মানে আমার নিজের কোড আমি নিজেই বুঝতে পারি না, তাই না? ওইরকম কোড লিখলে কিন্তু ডিরেক্ট ফেল, মানে এটা আমার এক্সপিরিয়েন্স। জেমস, তুমি কি এখানে শেয়ার করবা যে? হ্যাঁ, মানে খুবই খুবই মানে রিলেভেন্ট। সেটা হচ্ছে যে আহ, আমার কিছু মানে আমার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আছে কিছু, যারা যাদের মধ্যে খুব বিচিত্র ব্যাপার আছে। যে একজন, সে হচ্ছে একদম পারফেক্ট কোড, মানে ও কোড উল্টাপাল্টা দেখলেই সে প্রবলেমটা সলভ করার চেয়ে তার মেইন মোটিভেশন হচ্ছে যে ওকে আসলে গুছায় কোডটা লিখছে, ওর কোড কি অন্য কেউ পড়তে পারবে? না পড়লে ওই কোড সে সাথে সাথে চেঞ্জ করে, এমন চেঞ্জ করে ফেলবে যে যে কোডটা লিখছে সে নিজেও চিনতে পারবে না এই কোডটা সে লিখছে। তো ও যখন ইন্টারভিউ আসে, সে বেসিক্যালি দেখার চেষ্টা করে যে তুমি আসলে প্রবলেমটা যে টেক হোম এক্সারসাইজ দিচ্ছ, অথবা তোমাকে আমি এখন যে সিউডো কোড একটা লিখতে দিলাম, বা ধরো তোমাকে আমি একটা ফাংশনই লিখতে দিছি যার যার হচ্ছে একটা ভার্সন লিখা আছে, তোমাকে একটু এক্সটেন্ড করতে হবে। তো ও বোঝার চেষ্টা করে যে ও কি আসলে জিনিসটা কি আসলে খুব সুন্দর করে গুছায় করতেছে, নাকি আসলে জাস্ট করার মতো করে করতেছে। কারণ ওই যে সুবিন শুরুতে যে একটা কথা বললো যে আসলে মানে কোড তো সবাই করতে পারে, এটা কিন্তু অনেকেই পারে। এখন তো এআই এর পারে না, সবাই কোড পারে, আসলে প্রোগ্রামিং না জানলেও পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হলেও পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে ওই কোডটাকে আসলে আমি প্রোডাকশনে ডিপ্লয় করতে পারবো? আমি কি আসলে এটাকে একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে আসলে আমি এটাকে স্কেল করতে পারবো? তো ওই মেরিট গুলা যাচাই করার জন্য এই ইম্পর্টেন্ট এক্সারসাইজ গুলো করা হয়। এটা পার্সনটাকে যে খুব ফাস্ট যে প্রবলেমটা সলভ করতেছে তা না, দেখা যায় যে ওই যে সুবিন যেটা বললো না, যে ও একটু সময় নিয়ে করে। আবার অনেকে আছে খুব ফাস্ট করে কিন্তু অনেকগুলো ভুল করে, আবার এক্সপ্লেন করতে পারে না যে কেন সে করছে, রিজনিং করতে পারতেছে না, সে জাস্ট করছে কারণ সে ইন্টারনেটে কোথাও দেখে আসছে যে দিস আর দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম। ও জাস্ট কপি পেস্ট করে, ও আচ্ছা আমার কমন পড়ে গেছে, আমি সলভ করে দিলাম। তো এখনকার দিনে আসলে না, সিনিয়র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার গুলো হায়ার করার সময় আমরা এই জিনিসগুলো খুবই এমফেসাইজ করি, যে আমরা আসলে ওকে দেখতে চাই যে বেসিক্যালি ওই টেস্টের টাইমটাতে ও কিভাবে বিহেভ করতেছে। সে আসলে যখন একটা প্রবলেমে আটকায় গেছে, হ্যাং হয়ে গেছে, তখন কি সে আটকায় গেল, লস্ট হয়ে গেল, নাকি আসলে সে ওইটা থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে কোশ্চেন করে 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 সে আরেকটু হেল্প নিয়েও সেটাকে এক্সপ্লোর করে শেষ পর্যন্ত সলভ করতে পারছে। তো এইটা খুবই এই যে অ্যাজাইল এক্সপ্লোরেটরি যে মাইন্ডসেটটা, যে আসলে আমি স্ট্রেসের মধ্যে লস্ট করতেছি না আমার আমার কুলনেসটা, আমি রাদার আসলে প্রবলেমটাকে একটু ডিপ থিঙ্কিং দিয়ে আমি একটু গুছায় আগাচ্ছি। আমি তো পুরো প্রবলেমটা সলভ করতে পারলাম না, কিন্তু ওর এফোর্টটা না মেজার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এরকম বেশ কিছু মানুষকে আসলে হায়ার আমার করছি। এখানে একটা কোশ্চেন আছে তোমার কাছে। যেমন ধরো তুমি আমার কোডিং ইন্টারভিউ নিচ্ছ, তুমি আমাকে কোশ্চেন দিলা এবং তুমি হ্যাঁ, এক্সপেক্ট করতেছো 20-25 মিনিটস এর মধ্যে আমি মোটামুটি সলিউশন গুলো দেবো। আমি কোশ্চেন দেখে তোমাকে বসায় রাখলাম 10 মিনিট, এবং 20 মিনিটস, 10 মিনিট একদম পারফেক্ট, একদম মোস্ট অপটিমাল একটা সলিউশন দিলাম, কিন্তু এই 10 মিনিট পরে দিলাম, 10 মিনিট তুমি ওয়েট করলে আমার জন্য, আমি কোনো কথা বললাম না। তো এরপর আসলে আমার ভবিষ্যৎ কি, আমার ওই কোম্পানিতে চাকরি করার? আমি তোমাকে একটা আমাদের ক্ষেত্রে বলতে পারি যে আমি ডেফিনেটলি আসলে আমি বলবো যে 10 মিনিট 15 মিনিট ওভার হইতেছে এমন ব্যাপারই না। কারণটা হচ্ছে কি জানো, অনেকেই আছে দেখা যায় যে আসলে আসে কিন্তু প্রবলেমটা টাইমলি সলভ করতেছে, বাট আফটার উই নো দ্যাট সলিউশন ইজ নট গোনা ওয়ার্ক, এবং সে আসলে চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট প্রবলেমটা করে ফেলছে, সলভ করে ফেলছে। কিন্তু তুমি ওই যে চিন্তা করতেছো না, কিন্তু অনেককে আমরা দেখি যে ওই চিন্তা করার সময় কিছু ইন্টারাক্টিভ হচ্ছে, সে কি আসলে তার কনফিউশন গুলো ক্লিয়ার করতেছে,
তো ওইটাও একটু যাচাই করা যে গ্রুপে যখন তুমি একটা স্কোয়াডের মধ্যে টিমের মধ্যে কাজ করো এবং তুমি যখন কোনো একটা প্রবলেম নিয়ে কর্নার হয়ে গেছো, সবারই তো ব্ল্যাক আউট মোমেন্ট আসে, তাই না? তখন ওই ব্ল্যাক আউট মোমেন্টে আসলে তুমি একটু কোলাবোরেটিভ হওয়ার চেষ্টা করতেছো কিনা, অথবা না তুমি আসলে একটা মেসেজ দিয়ে বোঝাচ্ছ যে আমি একটু চিন্তা করতেছি, এক্সারসাইজ করতেছি, আবার কাম কাম ব্যাক, রাইট? এই কমিউনিকেশন স্টাইল গুলো আসলে মানুষজন তখন আসলে জাজ করে। হ্যাঁ, মানে 10 মিনিট কিন্তু বসে থাকা যাবে না। আমি যদি 10 মিনিট ধরো তোমার সাথে কোনো কমিউনিকেটই না করি, রাইট, এটা না করা আমি যায়। 10 মিনিট পর সলিউশনটা দিয়ে দিব তোমাকে, এটা কিন্তু হবে না। ওই যে তুমি যেটা বললা যে আমি 2-3 মিনিট যদি লাগে আমি বলতে পারি আমি একটু 2 মিনিট চিন্তা করতেছি, ঠিক আছে, হ্যাঁ, এবং এটা আমার বলতে হবে। আর আরেকটা টার্ম আছে যে থিঙ্কিং আউট লাউড, যে যদি অনেকে যখন ফ্রেশ গ্রাজুয়েট থাকে বা ভার্সিটিতে পড়ে তখন জুনিয়রদের ক্ষেত্রে তারা হয়তো এই কাজটা করতে পারে না, করতে অভ্যস্ত না, কিন্তু এই অভ্যাসটা আস্তে আস্তে আনতে হবে ইন্টারভিউ দিতে দিতে, যে আমি কি কি বলতেছি এটা কথা বলে বলে, যে আচ্ছা আমি এখন এটা করতে চাচ্ছি বা আমি ওইটা করতে চাচ্ছি, ওভার কমিউনিকেট করতে হবে প্রয়োজনে। যদি মনে হয় যে আচ্ছা এটা তো অবভিয়াস, এটা আমি কেন জিজ্ঞেস করবো, তো তারপরে জিজ্ঞেস করা উচিত। কারণ এটা কিন্তু রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? আমরা যদি হ্যাঁ, ধরে নেই যে এটাই রিকোয়ারমেন্ট, তাইলে ওই প্রজেক্ট ফেল আর কি। এক্স্যাক্টলি। ওই যে বলে না যে হোয়াই, হোয়াট, হাউ, এই কোশ্চেন্স গুলো আসলে মানে এগুলো দিজ আর দ্য টুলস, যেটা আসলে আমরা সবসময় ইঞ্জিনিয়ারদেরকে বলি যে তুমি যখন একটা রিকোয়ারমেন্ট বিজনেস বা প্রোডাক্ট ম্যানেজারের কাছে পাচ্ছ, তুমি জাস্ট ওটাকে নিয়ে চলে আসলা, তাহলে তো সব হলো না। বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজারও জানে না অ্যাকচুয়ালি হোয়াট হি ওয়ান্টেড। সো ইউ হ্যাভ টু আস্ক দ্য রাইট কোশ্চেন টু গেট দ্য রাইট রিকোয়ারমেন্ট ফার্স্ট। সো এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা, এটা আসলে আমরা গ্রাজুয়েটদের কাছে কখনো এক্সপেক্ট করি না, আমরা তাদেরকে শিখাই। কিন্তু যারা আসলে মোটামুটি মিড লেভেল ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র, তাদের জন্য খুব এক্সপেক্টেড যে ও আসলে একটা সুইম লেন বা একটা এপিক লেন, আমরা যেটা যখন আমরা ইনিশিয়ালি গুলোকে ব্রেক ডাউন করি রিকোয়ারমেন্টের, যে আসলে ওটাকে নিয়ে এসে কাজ করতে পারবে। তো যারা আসলে খুবই চুপচাপ, আমরা তখন ধরে নিই যে আসলে বেসিক্যালি অনেক একটা জড়তা থাকে। তো আমরা একটু কথা কথা বলে আগে বোঝানোর চেষ্টা করি যে আসলে কি ওর ক্যারেক্টার এরকম, নাকি আসলে সে জাস্ট একটু ওয়ার্ম হওয়ার টাইম নিচ্ছে। তো আমরা তখন যোগ টোক করি, একটু তাকে হিন্ট দেই, দিয়ে তাকে একটু ওয়ার্ম আপ করি, জাস্ট টু মেক শিওর যে আমরা আসলে রাইট ডিসিশনটাকে নেওয়ার চেষ্টা করতেছি, নাকি আসলে আমরা রাশ করে র্যাপ করে ফেলতেছি। তো কারণ এরকম কেউ তো হয়েছে আসলে আমরা। ভালো ক্যান্ডিডেট হারাইতে চায় না, তাই না? মানে আমরা তো চাই না রাইট। যে ভালো ক্যান্ডিডেট ভালো ইঞ্জিনিয়ারকে লুজ করতে। কারণ তুমি দেখো একটা ইন্টারভিউ প্রসেসে তুমি এখন আসছো, এই যে তুমি যে স্টেপ গুলো বলতেছো, এর আগে কিন্তু একটা সময় ব্যয় হয়েছে। আমিও কিন্তু চাই না যে আসলে আমি যখন ইন্টারভিউ দিতে নিতে আসি, আমি চাই যে আচ্ছা ও তো শর্ট লিস্ট হয়ে আসছে, আমি চাই আজকে ওর সাথে একটু সময় দিয়ে বুঝে ওকে হায়ার করে নিতে। কিন্তু যখন দেখি যে না আসলে কিছু কি জায়গাগুলো ম্যাচ করতেছে না, তখন আসলে ডেফিনেটলি ব্যাক আপ। বাট আমরা সবসময় চেষ্টা করি আমাদের দিক থেকে যে একটা এক্সপ্লানেশন দেওয়ার, রাদার দেন এ ভেরি জেনারিক ফিডব্যাক যে ও ওর এইটা ভালো না, এটা ভালো না। এইটা আসলে আমার কাছে মনে হয় যে হায়ারিং ম্যানেজারদের শেখা দরকার, এবং আমরা চেষ্টা করি এটার উপর কাজ করতে, রেট্রোস্পেক্টিভ করে শিখাই, ফিডব্যাক দেই। তো যাতে করে আসলে মানুষজন একটা ওয়ান লাইনের অ্যান্সার না পায়, রাদার ফাইন্ড এ ও ওই প্রবলেমটা তুমি আসলে এইভাবে সলভ করলেই হয়তো একটু বেটার হতো, তাই না? মাঝে মধ্যে আমরা যে কোডিং টেস্টটা দিই, আমরা কোডিং টেস্টের মধ্যে তো আসলে গিটহাব দিয়ে তাকে লিঙ্ক পাঠিয়ে দিয়ে রেপল নেই, ওখানে আমরা যে কমেন্ট গুলো করি, কোড রিভিউ কমেন্ট গুলো, ওগুলো আমরা একটু মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করি, যাতে করে ও নেক্সট বার ওই ছেলেটা কিছু শিখে নিয়ে গেল, গুড এক্সপিরিয়েন্স নিয়ে গেল। অনেক কোম্পানি তারা করেন আমি জানি, বাট এটা একটা গুড অ্যাপ্রোচ আসলে আমাদের হায়ারিং ম্যানেজারদের কাছে মনে হয় যে শেখা উচিত, যে সবার জন্যই আসলে একটু উইন উইন সিচুয়েশন, যে ও ইন্টারভিউটা থেকে পাস করতে পারেনি, বাট ও কি কিছু শিখে যেতে পারলো কিনা এই সেশনটার পরে। হুম, এটা একটা ভালো পয়েন্ট বলছো। অনেক জায়গায় অবশ্য রিক্রুটার পরে ফোন করে বলে, এমনকি ফিল করলেও, যে আসলে এই কারণে সেই রোলের জন্য ফিট না আর কি। রাইট। আর তারপর আরেকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে সিনিয়রদের জন্য, মিড লেভেল এবং সিনিয়রদের জন্য, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। কারণ কোডিং তো ওই যে জেমস বললেন, কোডিং তো অনেকেই পারে, এবং আর এখন তো আরো ইজি হয়ে গেছে, এবং নিজে কোড করার চ্যাট জিপিটি বা এআই দিয়ে কোড করাই ভালো। কিন্তু সিস্টেম ডিজাইন ইন্টারভিউতেই কিন্তু আসলে এক্সপিরিয়েন্সটা শো করা যায়। তো এখানে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা এরকম না যে আমি 10 বছর ধরে কাজ করতেছি তার মানে আমি সিনিয়র। হ্যাঁ, এটা কিন্তু ধরে নেওয়া যাবে না। কেউ 3 বছরে ওই 10 বছরের সমান এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে, আবার কেউ হয়তো 10 বছর সে একই ধরনের ক্রাড টাইপের অ্যাপ্লিকেশন, যে সিম্পল স্ট্যান্ডালোন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে যাচ্ছে একটার পর একটা, সে 10 বছর ধরে কাজ করছে, তার কিন্তু এক্সপিরিয়েন্স লেভেলটা এরকম হবে না। এখানে সিস্টেম ডিজাইন ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার জন্য অবশ্যই প্রিপারেশনের দরকার আছে। আমরা যখন রিসোর্স অংশে যাব, তখন আমি আর জেমস এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো, যে সিস্টেম ডিজাইনের জন্য আমরা কিভাবে আসলে প্রিপেয়ার হতে পারি আর কি। তো আমরা হ্যাঁ, এখন চলে যাচ্ছি আমি পরের একটা স্লাইডে। একটা জিনিস অ্যাড করবো সিস্টেম হ্যাঁ, ডিজাইন বলো। এখানে, যে আহ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক চোথা বুকস পাওয়া যায় বিভিন্ন কমন টাইপের প্রবলেম সলভ করার জন্য সিস্টেম ডিজাইনে।
ইভেন একটা আর্টিকেল সেদিন আমি পড়তেছিলাম যে এআই যখন আসলে তোমাকে কোড জেনারেট করে দিচ্ছে, আহ, যেসব জায়গাগুলোতে আসলে এখনো ম্যাচুরিটি আসেনি, এবং এটা হচ্ছে নেক্সট ফোকাস, সেটা হচ্ছে যে আলটিমেটলি রাদার দেন এ জেনারিক অ্যান্সার, how can you give a contextual good design solution for that problem? তো এটা হচ্ছে যেন ওই যে ইন্টারভিউ বা হায়ারিং ম্যানেজার আছে, ওর ওই যে ফিলিংটা যেন হয় যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউ হ্যাভ সলভ এ সিমিলার টাইপ অফ প্রবলেম, এটা রিড করতে হবে। যদি খুব হাই লেভেল কিছু টার্মস ইউজ করে আমি পার হয়ে যাই, যে আসলে ইভেন্ট ইভেন্ট আর্কিটেকচার ইউজ করতে হবে, মাইক্রো সার্ভিস ইউজ করতে হবে, ইটস নট গোনা ডু এনি গুড। রাদার দেন অ্যাকচুয়ালি একটা স্মল প্রবলেমও যদি বোঝানো যায় যে আমার আসলে এরকম একটা মাস্টার ইন্ডেক্স, একটা মেটা, একটা হাব আমাকে বানাইতে হতো, এবং সেখানে আমার এই দুই তিন টাইপের চ্যালেঞ্জ ছিল, এবং আমি তখন এই চ্যালেঞ্জ গুলোর জন্য প্রজ এন্ড কনস দিয়ে আমি এই জায়গাটার এই সলিউশনটা আসছি। এরকম ন্যারেটিভস গুলো খুবই হেল্প করে, যে আসলে সিস্টেম তার মানে তুমি আসলে ডিজাইন করছো। আর আর যদি কেউ বলে যে হাই লেভেল খালি কথাবার্তা বলে আঁকিবুকি করে ডায়াগ্রাম বলে, খুব ইজিলি আমরা আসলে ধরে ফেলতে পারি যে আসলে তুমি কি আসলে প্রবলেম সলভ করে আসছো, নাকি আসলে তুমি কখনো করোনি আসলে সিস্টেম ডিজাইন। এখানে আসলে চার ধরনের কেস হতে পারে। এক হচ্ছে, ধরো তুমি যে ধরনের কাজের জন্য লোক চাচ্ছ, সে এই ধরনের কাজই আগে করে আসছে, লার্জ স্কেলেই করছে, সে তার ইন্টারভিউতে এটা রিফ্লেক্ট করতে পারবে। আরেকটা হইতে পারে, সে ঠিক এক্স্যাক্টলি এই প্রবলেম সলভ করে নাই, কিন্তু তারও বড় প্রবলেম সলভ করার অভিজ্ঞতা আছে, অনেক কাস্টমারকে সার্ভ করার অভিজ্ঞতা আছে, এবং সে তার ওই এক্সপিরিয়েন্স ইউজ করে তোমার প্রবলেমের একটা রিজনেবল সলিউশন দিতে পারবে, যেটা হয়তো তোমাকে স্যাটিসফাই করবে। আরেকজন হয়তো সে বিভিন্ন বই টই পড়ে ব্লগ টক করে আসছে, এবং সে হয়তো 10 মিনিট পরে তুমি বুঝতে পারবে যে সে আসলে বই বা ব্লগ থেকে কথা বলতেছে। আর কেউ কেউ সে আসলে কোনো প্রস্তুতি নিয়ে আসে না আর কি সিস্টেম ডিজাইন ইন্টারভিউতে। আমরা পরের ইয়েতে চলে যাই, যে পরের স্লাইডটাতে। শিওর। সুবিন, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই টেকনিক্যাল রাউন্ডে, এটা জেমসও অ্যান্সার দিতে পারে, জেমস হয়তো মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারবে। সেটা হচ্ছে বিহেভিয়ারাল পার্টটা কি টেকনিক্যাল ইন্টারভিউতেও কভার হয়, যে সে কালচার বা টিম ফিট হবে কিনা, সে কি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কিনা, নাকি না, টেকনিক্যাল এটার জন্য রাউন্ডে? একটা সেকশন আছে, আমি বলি একটু ওয়েট আচ্ছা, করি, আমরা একটা আছে আচ্ছা, সেকশন, পরে আসতেছে না? আসতেছে। আচ্ছা, পারফেক্ট। তো হ্যাঁ, কিন্তু এটা আবার কোম্পানির উপর ডিপেন্ড করে আর কি। কিছু কিছু কোম্পানি আলাদা একটা সেকশন রাখে, কিন্তু যেমন অ্যামাজনে যখন ইন্টারভিউ দিছি, তখন অ্যামাজনের অনেকগুলা ইয়ে আছে, লিডারশিপ প্রিন্সিপাল আছে। তো ওদের প্রত্যেকটা ইন্টারভিউতেই ওইগুলোর মধ্যে থেকে একটা দুইটা প্রিন্সিপাল এক একজন নিয়ে করে নেয়, ঠিক আছে। ওদের যদিও হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ আছে, তো অ্যামাজন, তো অনেক ইন্টারভিউতে ওখানে ইয়ে হয়। এবং কোডিং ইন্টারভিউ বা অনেক ইন্টারভিউতে এরকম হইতে পারে যে কোনো কারণে যে ইন্টারভিউ নিচ্ছে সে যদি মনে করে যে সে আমার সাথে কাজ করবে না, মানে তার আমার পছন্দ হয় নাই, আমি যতই টেকনিক্যালি ভালোই, সেইটা রেজ করতে পারে, এবং এটা রেজ করলে আমি বাদ, ঠিক আছে। তো একবার এরকম হয়েছিল আমার, সিঙ্গাপুরে থাকতে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি, ইন্ডিয়া থেকে বা কোন দেশ থেকে জানি, এবং সে মানে খুবই কথা বলতেছিল, আমারই কথা বলার চান্স দেয়নি ইন্টারভিউতে, ঠিক আছে। কিন্তু আবার আমার কোশ্চেন অ্যান্সার করতে পারতেছিল, কিন্তু ধরো 70% টাইম ও কথা বলছে, 30% টাইম আমি কথা বলছি। এখন আমি যারা রিজেক্ট করব, আমি এখন ইয়ে পাচ্ছিলাম না। এই কোশ্চেন গুলোর অ্যান্সার তো দিছি, যে আমি এখন কেন রিজেক্ট করবো, কিন্তু আমি এটা ফ্ল্যাগ করছি, আমি বলছি আরেকজনকে বলছি ওর আরেকটা ইন্টারভিউ নাও, আমার কাছে মনে হয়েছে ও কথা বলে, এবং আমি ওরা আমার টিমে চাই না। তখন আমার যে সিনিয়র আরেকজন তখন ওর আরেকটা নেক্সট ইন্টারভিউটা নিছে আর কি, এবং উনি কমেন্টে লিখছে যে মানে যে ইন্টারভিউ দিছে তার সম্পর্কে, হি ইজ ইন লাভ উইথ হিজ ভয়েস। মানে সে এতই কথা এবং সে ডিরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি তখন অপেক্ষাকৃত নতুন ছিলাম দেখে আমি ডিরেক্ট রিজেক্ট করি না, কিন্তু এটা রেজ করছিলাম আর কি। তো এইটা একটা ইম্পর্টেন্ট, যে যদিও বিহেভিয়ারাল রাউন্ড আলাদা থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে অন্য অন্য কেউ আমার এটা ফ্ল্যাগ করতে পারবে না, সেটা সিস্টেম ডিজাইন হোক বা কোডিং ইন্টারভিউ হোক। আর হ্যাঁ, হায়ারিং ম্যানেজার ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই এবং ওই এটা ওই ওই ইন্টারভিউ নেওয়াটাও কঠিন, এটা আমি শিখছি অনেক দেরিতে। হ্যাঁ, আমি আগে ওইখানে একটা কোডিং অ্যাড এবং, করে দিই আমি, হ্যাঁ, বলো। যে ওইখানে একটা অ্যাড করে দিই যে মাঝে মধ্যে এখন ইদানিং ইউ আর রাইট, কিছু ইন্টারভিউ দেখা যায় যে ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার আর একটা তোমার এইচআর পার্সন, দুজন একসাথে আসলে বেসিক্যালি হ্যাভিং, এন্ড দে আর ডুইং দ্য মেরিট, মানে তারা চেক করতেছে টেকনিক্যাল অ্যান্সার গুলো যেমন দেওয়া হচ্ছে, প্লাস ওই ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হয় তারা সাধারণত একটা কোম্পানিতে লম্বা সময় থাকে, তো তারা আসলে বেসিক্যালি টেকনিক্যালের সাথে সাথে তার ফিট, কালচারাল ফিটটাকে যাচাই করতেছে। তো ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে ওইখানে আসলে, তো এই জন্য প্রতিটা রাউন্ডে আসলে প্রফেশনালিটা মাথায় রাখা উচিত, যে আমি যখন যাচ্ছি আমি শুধুমাত্র
সব জানি পারি, সব ধাপ ধাপ করে বলে ফেলার চেষ্টা করতেছি, মানুষকে কথা বলতে দিচ্ছি না, লিসেন করতেছি না, কোলাবোরেটিভ মাইন্ডসেটটা নাই, ওইটা কিন্তু একটু মানুষজন জাজ করে আসলে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো হ্যাঁ, তার হায়ারিং ম্যানেজার ইন্টারভিউটা হচ্ছে মানে ইন্টারভিউয়ারের জন্য ইম্পর্টেন্ট, যে ইন্টারভিউ দিবে তার জন্য ইম্পর্টেন্ট। কারণ হায়ারিং ম্যানেজার বলতে বোঝায় আমি যার টিমে কাজ করব ওই টিমের যে ম্যানেজার, অথবা আমি যদি ম্যানেজার হই তাহলে যে ডিরেক্টর, সে এই ইন্টারভিউটা নিবে আর কি। এবং সে তার নিজের টিমের জন্য যখন নেয়, সে তার প্রজেক্ট গুলা বলে এবং তার প্রজেক্ট সম্পর্কে আমি কতটা এনথুজিয়াস্টিক, আমি কি আসলেই মানে এই প্রবলেম গুলা সলভ করতে চাই কিনা বা পছন্দ করি কিনা প্রবলেম সলভ করতে। তো সেইগুলা নিয়ে সে ইয়ে করে। এবং এটা ছাড়াও সে পার্সোনালিও হয়তো আমি কিরকম পার্সন, যেহেতু আমি তার টিমেই কাজ করব, এই জিনিসগুলো অ্যাসেস করার চেষ্টা করে আর কি। তো এখানে মোটামুটি সফট স্কিল হার্ড স্কিল দুইটা অংশই দেখা হয়। কারণ সে আমাকে কোন স্যালারি ব্যান্ডে দিবে এটাও কিন্তু হায়ারিং ম্যানেজার ফাইনাল ডিসিশনটা নেয়। তো এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট, সে আমি তার টিমে ফিট করি কিনা, আমার স্কিল ফিট করে কিনা। আবার অনেক সময় এরকম হয় যে আমরা হায়ারিং ম্যানেজার যখন আমরা চাই যে আচ্ছা আমার টিমে এরকম এরকম লোক আছে, কিন্তু খুব বেশি কথা বলার লোক নয়, আমি একটা ইঞ্জিনিয়ার চাই যে মোটামুটি ডিসেন্ট ইঞ্জিনিয়ার, তাকে টপ নচ ইঞ্জিনিয়ার হইতে হবে না, কিন্তু সে প্রোডাক্ট টিমের সাথে খুব ক্লোজলি কাজ করবে এবং সে প্রোডাক্ট ইয়েটা এনে দিলে আমার যে হার্ড কোর ইঞ্জিনিয়ার আছে ওদের আর ওই জায়গায় যাইতে হবে না, বা ওদের জন্য অনেক সুবিধা হবে, এরকম হয়তো একটা ইঞ্জিনিয়ার চাই। বা অনেক সময় এরকম হয় যে না, আমি এমন একটা ইঞ্জিনিয়ার চাই যে কোড কোয়ালিটির ব্যাপারে খুব খুঁতখুঁতে। যে আমার হয়তো চারজন জুনিয়র ইঞ্জিনিয়ার আছে যাদের less than 5 years এক্সপিরিয়েন্স, ওরা মোটামুটি ভালোই, তো আমি এমন একজনকে চাই যে আসলে সবার কোড একদম শকুনের দৃষ্টিতে দেখে বলবে মেন্টর, যে না, এখানে নাইসলি সমস্যা। মেন্টর, কোড রিভিউয়ার। ইয়া, হ্যাঁ, আমি ঠিক ওই রোলটাকে চাই, তাই না? কারণ আমরা তো টিমের সময় ইয়ে করি যে হ্যাঁ আমাদের 5 জন কিরকম হইতে হবে, তখনও এই অ্যাসেসটা হয়। তো অনেক সময় এরকম হয় যে যা ক্যান্ডিডেট হয়তো ভালো, কিন্তু আমি ঠিক যাকে চাচ্ছি, কারণ আমার ওপেন পজিশন আছে একটা, হেড কাউন্ট আছে একটা, কিন্তু তাহলে আমি ঠিক ওই রকম রোলেই চাই, কিন্তু তাকে আসলে পাচ্ছি না। তাই আমার ওই কারণে ইয়ে হইতে পারে আর কি। তো এই জন্য টিম ফিট, ফিউচার প্রজেক্ট ডিসকাশন এগুলো হয়। এবং অনেক সময় যে ইন্টারভিউ দিচ্ছে তার হাতে মাল্টিপল অফার থাকতে পারে, তার হাতে সে হয়তো আরো 2টা কোম্পানিতে অফার পেয়ে বসে আছে, বা কারণ যারা ইন্টারভিউ দেয় একসাথে সাধারণত 3-4টা কোম্পানিতে মানুষ ইন্টারভিউ দেয়, যাতে 4টা কোম্পানিতে ইন্টারভিউ দিলে 2-3টা অফার পাইলে সে কম্পেয়ার করতে পারে বা নেগোশিয়েট করতে পারে। অ্যান্ড ইজ ভাইস ভার্সা, যে হ্যাঁ, হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছে সেও কিন্তু আসলে মাল্টিপল ইঞ্জিনিয়ারকে বা মাল্টিপল পার্সোনালকে মিট করতেছে। তো আমরা কিন্তু ওই তখন হটস্পটের মতো কিন্তু আসলে বেসিক্যালি আমরা কিন্তু কম্পেয়ার করি। আমরা কিন্তু আসলে এরকম হয় মাঝে মধ্যে যে আমরা তো ইন্টারভিউ আসলে 1-to-1 কম নেই, আমরা তো আসলে মাল্টিপল পিপল, অ্যাটলিস্ট টু টু মানুষজন আমরা একটা সেশনে থাকি। তো আমরা তখন যেটা করি সেটা হচ্ছে ওই মানে আসলে কিন্তু প্রপারলি প্রস এন্ড কনস লিখে করা হয় যে আসলে আছে এই টিম ফিটে ও কি আসলে আগায় এর চেয়ে ভার্সেস ও। আচ্ছা না, ও আবার একটু বেশি ইনক্লুসিভ ছিল, মানে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন সে এক্সপ্লোর করার ট্রাই করতেছিল। আবার একজন হচ্ছে যে না, ওর আসলে কোডিংটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, ও একদম রাইট অ্যালগোরিদম দিয়ে প্রবলেমটা সলভ করছে। তো এই প্যারামিটার গুলো দিয়ে যখন আমরা তখন একটা হিট ম্যাপ বানাই, হিট ম্যাপ বানানোর পর আসলে আমাদের জন্য কিন্তু মোটামুটি খুব একটা ইজি সিচুয়েশন চলে আসে যে ও হ্যাঁ, এই দুইজনের মধ্যেই আসলে উই উইল প্রবাবলি বি ফাইন, তাই না? তো ওই জন্যই ইম্পর্টেন্ট যে হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ এই যে মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল আসপেক্ট গুলা, স্পেশালি এখনকার দিনে তো ডেভেলপার এক্সপিরিয়েন্স, ডেভেলপার প্রোডাক্টিভিটি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, মানে ম্যাট্রিক্স চলে আসছে, মেজার করা যায়। তো ডে টু ডে মানুষজনের আসলে কাজ থেকে আমরা বুঝতে চাই যে আমার একটা টিম অলরেডি তার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এই জায়গাগুলোতে খুব স্ট্রং, এই জায়গাগুলোতে তারা আসলে একটু উইক। তো আমরা তখন যে হায়ারিং করতে যাই তখন আমরা উইক পয়েন্ট গুলোর দিকে আসলে হাইলাইট করে স্কিলড মানুষকে নিয়ে আসতে চাই। তো এই জন্য সুবিনের সাথে অ্যাবসলিউটলি যে এখন ডিএক্স জাতীয় কিছু আহ, এগুলো আসলে একটা ডিফারেন্সিয়েশনের জন্য এই হাই পারফর্মিং টিম, প্রোডাক্টিভ টিম মানুষ বানানোর জন্য এখন কিন্তু শুধুমাত্র কনসেপচুয়ালে থাকে নাই, মানুষ এখন প্র্যাকটিক্যাল ডাটা ড্রিভেন হয়ে গেছে। আমাদের রিয়েল টাইম ডাটা থেকে আমরা আসলে বুঝতে পারি এই টিমের আসলে কোন জায়গাটাতে উইকনেস, এবং ওই উইকনেস এর উপর ফোকাস করে আমরা তখন নেক্সট স্কিল ইঞ্জিনিয়ারকে হায়ার করার ট্রাই করি। হুম, রাইট, অ্যাবসলিউটলি। আমি পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, তারপর হচ্ছে যে হ্যাঁ আমরা প্রত্যেকটা স্টেজের জন্য কিভাবে প্রিপারেশন নিব আর কি। তো ফোন স্ক্রিন নিয়ে আমি আগে কথা বলছি যে
ওই সময় আমাদের এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করতে হয়, তাই না? যে আমি কোথায় কোথায় কাজ করছি, কি কি ধরনের কাজ করছি, এবং সেখানে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল গুলো ইম্পর্টেন্ট। আর আমার এক্সপিরিয়েন্সটাকে ঠিক মতো তুলে ধরতে হবে আর কি। হ্যাঁ, তো অনেক সময় আমরা অনেক অনেক বিনয়ী হতে পারি, কিন্তু রিক্রুটারের সামনে বেশি বিনয়ী হওয়া যাবে না আর কি। কারণ তারা না, আমি তো তেমন কিছুই করি নাই, এটা খুব ছোট ছোট কাজ। তো এই ধরনের কথাবার্তা বলা যাবে না, তাকে উল্টা আরো আমি মানে পুরোটা মিষ্টি একেবারে অর্ধেকটা খেয়ে ফেলছি, আমি তো অর্ধেকটা মিষ্টি খাইছি সাইমনের বাসায় গিয়া। কিন্তু এটা তো আমি বলবো না, যে কিন্তু আমাকে বলতে হবে এরকম, মানে পুরোটা মিষ্টি একদম অর্ধেকটা আমি খেয়ে ফেলছি, মানে আমি যে কি বিশাল একটা কাজ করে ফেলছি, এটা ওইভাবে রিক্রুটারদেরকে বলতে হবে আর কি। এবং তাদের সাথে পারলে একটু হিউম্যান, লেস টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং মোর হিউম্যান ল্যাঙ্গুয়েজে বা মোর বিজনেস ল্যাঙ্গুয়েজে কথা বললে যে আসলে জিনিসটা কি, তাইলে এটা খুব ভালো হয় আর কি। তো ওই দিন আমি জেমসের সাথে গল্প করতেছিলাম যে একবার নেদারল্যান্ড থেকে আমার সঙ্গে একজন যোগাযোগ করছে, যে আমি গ্র্যাবে সিঙ্গাপুরে একজনের ম্যানেজার ছিলাম, তো সে তাদের কোম্পানিতে অ্যাপ্লাই করছে। তো রিক্রুটার এখন আমার সাথে কথা বলতে চায়, তখন কোভিড এর সময় আর কি। তো ঠিক আছে, তো আমি বলছি তো সকালে একটা টাইম দিছিল। তো পরে দেখি ওই সময় সে আসে নাই, এবং পরে আমাকে একটু পরে মেইল করছে, সে আসলে টাইম জোন গুলাই ফেলছে, সে আমস্টারডাম থাকে, আমি তখন সিডনি। তো আবার আরেকবার টাইম দিতে পারবো কিনা, ঠিক আছে আরেকবার টাইম দিতে। তো দেখি মহিলা আসছে, ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোম বুঝেই যাচ্ছে, মানে তো সে সাজা গোজাও করে নাই, কারণ সাধারণত এইচআর এর লোকজন একটু স্মার্ট, ছেলেরা বা মেয়েরা সবাই খুব স্মার্টলি থাকে আর কি, মানে ফিটফাট থাকে। তো তাকে তো আমি খুবই সুন্দরভাবে বোঝাচ্ছিলাম যে ওই ইঞ্জিনিয়ারটা কেন ভালো, কি মানে তার খুব সুন্দর করে গুণাগুণ বলছি, এবং খুবই মানে বেসিক লেভেলে আলাপ সালাপ করছে। তখন দেখি সে আমার সম্পর্কে প্রশ্ন করতেছে। পরে আমাকে বলে যে আমি তো আসলে এখানে দুইটা টিম ম্যানেজ করি, এবং আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজারও হায়ার করি, তো অ্যামস্টারের মতো ভালো তুমি কেন সিডনি গেছো? পরে আমি বুঝছি সে আসলে ডিরেক্টর, ঠিক আছে, সে এইচআর না, সে ডিরেক্টর, তার আন্ডারে দুইটা বড় টিম আছে। আমি তো ভাবছিলাম সে এইচআর, এই জন্য তাকে একেবারে বাংলা ভাষায় সব বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। যেমন সে যদি আমি বুঝতাম যে সে ডিরেক্টর, তাহলে ওর সাথে আমি আরো মোর টেকনিক্যালি কথা বলতাম। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সে কিন্তু এই জন্যই ইমপ্রেসড হয়েছে যে আমি তার সাথে খুবই সুন্দরভাবে করে ব্যাখ্যা ট্যাখ্যা করে বুঝাইছি, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে রিক্রুটারদের সাথে, যদিও সে রিক্রুটার ছিল, কিন্তু এমনিতে ফোন স্ক্রিনের সময় একটু বিজনেস ল্যাঙ্গুয়েজটা কথা বলা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। আর চলো নেক্সট স্লাইডটা দেখি যে সুবিন, একটু সময় নিব, আমি ওয়েট করতেছিলাম অডিয়েন্সের জন্য, এখন অডিয়েন্সের পার্টিসিপেন্ট অনেক বেশি। তুমি একটু 1 মিনিট তোমার ক্যারিয়ার জার্নি, যদি গ্র্যাব থেকে শুরু করতে চাও বা অস্ট্রেলিয়াটা, যেটা ইচ্ছা একটু যদি সংক্ষেপে বলতা। সবাই তোমারে চিনে, স্টিল ফর আওয়ার রেকর্ড। বাংলাদেশ বাংলাদেশ থেকে শুরু করে আমি তো প্রথমে শিওর। পাস করছি হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে। পাস করে আমি পরে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করছি বাংলাদেশে। তারপর আরেকটা কোম্পানি, যেটা গেমিং কোম্পানি ছিল, একটা ইউএস বেসড, ওইটাতে বাংলাদেশ থেকে জব করছি। তারপর আমি চাকরি বাকরি ছেড়ে একটা নিজের স্টার্ট আপ দিয়ে ট্রাই করছি, এবং স্টার্ট আপটা 3-4 বছর চালানোর পর আমি আবার চলে গেছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে গ্র্যাবে আমি ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমি জয়েন করার পর ওরা আমাকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার বানিয়ে দিয়েছে। কারণ ওরা আবার দেখছে যে আমার যেহেতু কোম্পানি টোম্পানি রান করার এক্সপিরিয়েন্স আছে এবং কোম্পানিটা বড় হবে। তো গ্র্যাবে আমি যখন জয়েন করি সিঙ্গাপুরে, তখন লেস দেন 50 ইঞ্জিনিয়ার ছিল। আর 4 বছর 3 মাস পর, মানে 2019 সালের অগস্ট মাসে আমি গ্র্যাব ছেড়ে অস্ট্রেলিয়া চলে আসি। তখন ওদের 1,500 ইঞ্জিনিয়ার ছিল, ঠিক আছে, মানে 50 থেকে 1,500 ইঞ্জিনিয়ার করছে ওয়ার্ল্ড ওয়াইড। আর অস্ট্রেলিয়াতে আমি আসছিলাম আবার একটা ছোট কোম্পানিতে, আমার আসলে মেইন ইন্টারেস্ট ছিল অস্ট্রেলিয়াতে আসা পিআর এর জন্য। তো চাকরি যেহেতু পাইছি, এই জন্য চলে আসছি। ওই কোম্পানির আমি ছিলাম থার্ড ইঞ্জিনিয়ার। এটা অবশ্য ইন্টারভিউ দেওয়ার সময় ওরা আমার বলে নাই, কিন্তু কোম্পানিটা ভালোই ছিল, খারাপ না, ওরা আমাকে আবার পিআর টিআরও বানায় দিছে। তারপরে আমি দেখলাম যে না, ঠিক আছে, 1.5 বছর কাজ করছি এখানে, পরে আমি আবার মনে হলো আবার ম্যানেজার ক্যারিয়ারে ফেরত যাই। তখন আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের জন্য কয়েকটা ইন্টারভিউ দিছি, 2 জায়গায় রিজেক্ট হয়েছে, এবং তারপরে আমি সেফটি কালচারে চান্স পেয়ে গেছি। তো সেফটি কালচারে আমি 3 বছর ছিলাম। তারপর দেখলাম যে হ্যাঁ, আমার হাতে তো কিছু ক্যাশ টাকা পয়সা জমে গেছে। এখন আমার নিজের তো একটা শখ ছিল টিচিং, আমি সবসময় ভাবতাম বুড়া হলে টিচিং করবো, কিন্তু এখন মনে হইতেছিল আমি অনেক বুড়ো হয়ে গেছি, ঠিক আছে, দেখি যে এই টিচিং কিছু করে কিছু করা যায় কিনা। তখন আমি ম্যাথ এবং কোডিং এগুলা শিখাই। কিন্তু এগুলো শিখাইতে গিয়ে দেখতেছি গত 1 বছরে আমি যে কোডিং করছি, যে আমার প্ল্যাটফর্ম তৈরি এবং অন্যান্য কাজে, আমি এর আগে 3-4 বছর এত কোডিং করি নাই ম্যানেজার হিসেবে, ঠিক আছে। তো এইরকম অবস্থা আর কি। তো এখন আমি আমার এটা নিয়ে আছি। এছাড়া ইন্টারভিউ নিয়ে আমি অনেক কাজ করছি। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, বাংলাদেশ থেকে আমি প্রায় 60 জনের মতো রেফার করছি, ঠিক আছে।
কারণ আমার বলছি না অনেক গ্রো করছে। আমার বসই একবার বলে 2016 সালের শুরুর দিকে যে তামিম, আমি 300 ইঞ্জিনিয়ার হায়ার করবো এই বছর। মানে সে আমার বস ছিল ভিপি অফ ইঞ্জিনিয়ারিং। আর গ্র্যাবে আমার একটা সুবিধা ছিল কি, আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার থাকলো, বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের উপরে ছিল একজন ডিরেক্টর, তার উপরে ভিপি। তো আমি সরাসরি ভিপির কাছে রিপোর্ট করতাম আর কি। তো এই কারণে আমি, উনি অনেক এক্সপিরিয়েন্স ছিল, এর সাথে অনেক খোলামেলা কমিউনিকেশন। অনেক সময় হয় কি যে যে নতুন ডিরেক্টর সে মাঝে মধ্যেই একটু থ্রেটেন ফিল করে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের কাছ থেকে, যে তার সাথে যদি আমি হয়তো 2-3 বছরের এক্সপিরিয়েন্স ডিফারেন্স বা এজ ডিফারেন্স। কিন্তু আমার বসের সাথে আমার বিশাল এক্সপিরিয়েন্স গ্যাপ ছিল, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এবং এসে খোলামেলায় আমি ওরে অনেক সময় খোলামেলায় প্রশ্ন করতাম। কারণ একটা তো পলিটিক্যালি একটা অ্যান্সার দেয়, ওরা যখন ওয়ান ওয়ান মিটিং হইতো আমি বলতাম যে না, এটা তুমি মিশালি করে বলো না, সে তখন আবার স্বীকার করে ফেলতো ডিরেক্ট। সে আগে আসলে 16 বছর মাইক্রোসফটের, 3 বছর অ্যামাজনে সিএটলে কাজ করছে আর কি। তারপর সে ওই বাপ মার কাছে থাকার জন্য বাসা হচ্ছে চেন্নাই, সে সিঙ্গাপুর চলে আসছে। তো ওইটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আমি যে 60 জনকে রেফার করছি, এর মধ্যে 15 জন অফার পাইছে গ্যাপ থেকে, এর মধ্যে 11 জন বোধহয় অফার অ্যাকসেপ্ট করছে, এরকম অবস্থা। তো এটা আমার একটা, আমি বলবো আমার পার্সোনালি খুব হ্যাপি এবং প্রাউড এটা নিয়ে, যে বাংলাদেশ ভেরি গুড, আদমটা করতে পারছে ভেরি গুড। বাংলাদেশের বাইরে থেকে। আর সিডনিতে আসার পর আমি সিঙ্গাপুর থেকে একজনকে আনতে পারছি, এখানে 5-6 জনকে রেফার করছিলাম কিন্তু একজন। তো এই আর কি। আর জেমস, তুমি কি একটু বলবা নাকি, তুমি এখন কি করতেছো জেমস বর্তমানে? যদি একটু বলতেন। ও, সুবিনের ক্যারিয়ার, মাশাল্লাহ, আই এম ভেরি এনভি অফ হিম। আমার হচ্ছে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করা। আম, এরপরে বেসিক্যালি আমি দেশে কিছুদিন কাজ করেছি। আম, দেশে কাজ করছি এবার 5-6 বছর। একটা কোম্পানিতে, আসলে আমি একটা মাইক্রোক্রেডিট বেসড কোম্পানিতে কাজ করছি, আবার একদম পিওর সফটওয়্যার হাউস, এটা জাপানি সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি, ইউনিকা। তারপরে আবার ইনোসিস সলিউশনস, দে আর ভেরি বিগ নাম ইন বাংলাদেশ, ওখানে আমি প্রায় 5 বছরের মতো ছিলাম। এবং আমাদের এনবিসির বেশ কিছু ছেলেপেলে আছে যারা আসলে একসাথে আমরা কাজ করছি ওইখানে। এরপর আমি আসলে ফিনল্যান্ডে চলে গেছিলাম। ফিনল্যান্ডে আসলে আমি নোকিয়ার আর&ডি তে কাজ করছি। আহ, পাফ একটা হচ্ছে ওদের গেমিং কোম্পানি আছে, সেখানে কিছুদিন কাজ করছি। এরপর অস্ট্রেলিয়াতে আসি। অস্ট্রেলিয়াতে এসে আসলে আমি প্রথমে পিআর নিয়ে এসে ফক্স স্পোর্টস এ কাজ করছিলাম 1.5 বছরের মতো। দেন আমি আসলে একটা ইন্স্যুরেন্স টেক, এখানে উইলিস টাওয়ারসন, একটা ইউকে বেসড ইন্স্যুরেন্স টেক, ওদের সিডনি ডেভেলপমেন্ট টিমটাকে আমি বিল করছি। দেন ওখানে 5 বছর ছিলাম। আর তারপরে আসলে আমার যখন এই ফক্স স্পোর্টস এর আমার পুরাতন বস, আমার লাইফের বেস্ট বস আসলে থমাস কাউরিন। তো সে যখন আসলে কেউ এবং আরো কিছু স্ট্রিমিং প্রোডাক্ট বানাবে এবং টিমটাকে বড় করবে, টিমের সাইজ ছিল তখন তো 20-25 এর মতো, এটাকে গ্রো করতে হবে। তো আমাকে বলা হলো আমি আসবো কিনা। তো আমি তখন আসছি, একবারেই চলে আসছি, ওই চাকরিটা ছেড়ে এখানে চলে আসছি। তো আসার পরে বেসিক্যালি এটা একটা বিগ বিগ এক্সপিরিয়েন্সের জার্নি আমার জন্য। কারণ আহ, দুইটা বিগ চ্যালেঞ্জ ছিল। একটা ছিল যে টিমটাকে স্কেল করতে হবে, টিমটাকে হায়ার করতে হবে, এবং টিমটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং টিম, মানে জাভা ডেভেলপার, এসআরই, ডেভঅপস ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, দেন ডাটা ইঞ্জিনিয়ার, এমএল অপস ইঞ্জিনিয়ার। তো এগুলো মাল্টি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার স্কিল গুলোকে হায়ার করে টিমটা বানাইতে হবে। সো বেসিক্যালি ওই 25 পিপলের টিম আমি 189 পর্যন্ত নিয়ে গেছি আসলে, ওয়াও। ইন ইন 5 and 6 ইয়ার্স। এবং ইন দ্য মিন টাইম শুধু হায়ারিং এন্ড স্কেল আপ না, এরপরে আসলে টিম গুলো বিল্ড আপ করে আসলে প্রোডাক্ট লঞ্চ করা, বিকজ উই বিল্ড কেও, দেন উই বিল্ড বিঞ্জ। এবং ইন দ্য মিন টাইম প্ল্যাটফর্ম টিম হিসেবে যেটা হয় সেটা হচ্ছে যে ইউ কান্ট ওয়ার্ক অন এ ওল্ড প্ল্যাটফর্ম, সো ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং। থ্যাংকস ইফতেখার, ইফতেখার আমার সাথে জার্নিতে ছিল। সো এই জার্নিতে আসলে ইম্পর্টেন্ট পার্টটা ছিল যে আমরা আসলে কেউ লঞ্চ করছিলাম একটা একটা ট্রেডিশনাল ক্লাউড প্ল্যাটফর্মে, বাট উই বিন ব্রেভ। এবং আমরা বলি যে অস্ট্রেলিয়াতে এই জার্নিটা আসলে খুব কম কোম্পানি করতে পারছে, যে আমরা আসলে একটা টিম বিল্ড আপ করছি, যেটাতে আসলে আমরা বিঞ্জ একটা নিউ ক্লাউড নেটিভ প্ল্যাটফর্মে আমরা বিল্ড করছি 1 বছরের মধ্যে। এবং তারপরে কেউ কে মাইগ্রেট করছি, এবং এরপরে আমরা ফক্সটেলের 15 বছর থেকে 20 বছরের যত ওল্ড লেগেসি সিস্টেমস আছে এগুলো সব মাইগ্রেট মাইগ্রেট করছি আমরা। এটাতে রেভিনিউ টার্ন অফ ছিল। সো আওয়ার গ্রুপ ওয়াজ ভেরি ওয়েল, হ্যাজ বিন ওয়েল নোন বাই দ্য সিও অফ ফক্সটেল, যেটা আমরা ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভে আমরা শুধু বিল করছি না, উই হ্যাভ ট্রান্সফর্মড এন্ড উই মডার্নাইজ দেয়ার কিচেনস। আমি 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 খুবই প্যাশনেট এই ব্যাপারটাতে, যে যে গ্রুপ অফ পিপুল ইঞ্জিনিয়ার্স আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো ইঞ্জিনিয়ারকে, থিঙ্ক সুবিনের মতোই ঘটনা, যে অনেককে আসলে রেফারেল দিয়ে আসলে আমরা নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ ওয়ার্ক উইথ দেম বিফোর।
and all them came and proved যে successfully those hirings has benefited Foxtel। তো এই জন্য আমাদের কাছে এখন কোনো হায়ারিং আসলে বলে এই কাউকে চিনো কিনা, এই যে রেপুটেশনটা বিল্ড আপ হচ্ছে না, এটা খুব হয়েছে কারণ আসলে আমরা একটা সার্কেল তৈরি করে ফেলছি যেখানে আসলে উই আর বিলিভার অন হাই পারফর্মিং টিম and a productive culture and build good solutions and good systems। তো এই কোহোর্টটা বিল্ড হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে আই টেক এ প্রাইড যে এই একটা গ্রুপ অফ পিপল মিলে আমরা আসলে এই কাজটা করছি ফক্সটেল এবং এই অস্ট্রেলিয়ার মার্কেট। তো এইটাই হচ্ছে মোটামুটি সামারি জার্নি আমার। I feel like you guys are the ambassador for our, country in the computer software market here. অনেকেই আছে আরো, এই কলেও আছে, ইফতেখারও আছে একটা। এই ইফতেখারকেও দেখে ভালো লাগলো। আমার জাস্ট প্রোগ্রাম শুরু করার আগে ইফতেখারের কথা পার্সোনালি মনে হয়েছে। থ্যাংক ইউ ইফতেখার জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমি ভুলে গেছিলাম, আপনার মেসেজ দেখে আবার মনে পড়ছে। ভেরি গুড। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এখন আমরা। হচ্ছে আমরা কোডিং ইন্টারভিউ নিয়ে, কোডিং ইন্টারভিউ আমি শুরুতেই বলছিলাম দুই ধরনের হতে পারে। তো এটা যেই ধরনের ইন্টারভিউ, যে হোয়াইট বোর্ড বেসড কোডিং ইন্টারভিউ বা একটা টেক্সট এডিটর দিবে, তো ওইখানে আসলে ওরা দেখতে চায় যে আমি প্রবলেমটা নিয়ে কমিউনিকেট করি কিনা, আমার প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করি কিনা। মানে এখানে প্রবলেমটা ঠিকঠাক মতো সলভ হইলো কিনা এটার চেয়ে কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে কমিউনিকেট করতেছি, আমি এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতেছি, এবং আমি এটাকে টেস্ট করতেছি কিনা। তো অনেক সময় আমি কোডটা দিয়ে দিলাম, তখন অনেক আমাকে জিজ্ঞেস করবে যে এটা এরপর আমি কি করবো, না এখানে আর কিছু আছে কিনা। অনেক সময় কোডটা ওয়ার্ক থ্রু করতে বলে, এক্সপিরিয়েন্স, এবং বলে যে কিছু ইনপুট দিয়ে এটা বুঝাও যে কোডটা কিভাবে কাজ করে। এবং যদি দেখে যায় না ইউনিট টেস্টে লেখে নাই, বা একদম যে পারফেক্ট কোন ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে করতে হবে এরকম না, কিন্তু ইউনিট টেস্টের যে ফান্ডামেন্টাল কনসেপ্টটা, যে এটার জন্য বিভিন্ন ডিফারেন্ট সেট অফ ইনপুট দিয়ে এটার এক্সপেক্টেড আউটপুটের সাথে এটা ম্যাচ করে কিনা, এই জিনিসগুলো সে দেখছে কিনা, বা এই জিনিসগুলো তার কোডের মধ্যে আছে কিনা। যেমন আমি ইন্টারভিউ নেওয়ার সময় এক্সপ্লিসিটলি বলতাম যে এটা করার জন্য যদি কেউ না করে থাকে আর কি, বিশেষ করে যারা জুনিয়র ওরা তো করে না, কিন্তু সিনিয়র লোকজন অনেকে করে। কিন্তু যারা আবার অনেক ফ্রেমওয়ার্ক বেসড, যে তারা বলে না আমার তো যে ইউনিট বা ওইটা ছাড়া তো আমি কিভাবে ইউনিট টেস্ট লিখবো। কিন্তু আমি বলছি, না, এখানে তো ফান্ডামেন্টাল কনসেপ্টটাই বেশি ইম্পর্টেন্ট। আর কোডিং ইন্টারভিউ নিয়ে আমার মজার এক্সপিরিয়েন্স হচ্ছে 2018-19, ওই সময় আমি অনেকগুলা কোম্পানিতে প্রায় 40টার মতো ইন্টারভিউ দিছি, ঠিক আছে, বেশিরভাগই কোডিং ইন্টারভিউ ছিল। কিন্তু তখন আমার অনেক মজা লাগতো ইন্টারভিউ দিতে, যে আমি এই সময় জব চেঞ্জ করবো, এবং জব চেঞ্জ করা ছাড়া আমার একটা বই লেখারও প্ল্যান ছিল, এবং বইটা আমি লিখছি বাংলায় পরে কোডিং ইন্টারভিউর জন্য। তো বাংলায় এর আগে কোডিং ইন্টারভিউ নিয়ে কোনো বই ছিল না আর কি। তো এইটা নিয়ে যেহেতু ওই সংখ্যক নেশা, এবং এটা ছাড়া একটা প্ল্যাটফর্ম ছিল, এটার নাম হচ্ছে প্র্যাম্প, এটা এখনো আছে, প্র্যাম্প.com। ওইখানে মক ইন্টারভিউ নেওয়া যায় এবং দেয়া যায়। তো এটা যেহেতু ফ্রি, আমি একটা ইন্টারভিউ নিব, তাহলে আমার আবার একটা ইন্টারভিউ নিবে, এরকম আর কি। এবং এক্সপিরিয়েন্স প্রোফাইল ইয়ে করলে এটা ম্যাচ করা যাচ্ছে এর সাথে ম্যাচ। ওইখানে আমি 30টা ইন্টারভিউ দিছি, তারপর বন্ধ করে দিতে হয়েছে, কারণ ওই সময় তাদের 30টাই কোশ্চেন সেট ছিল আর কি। তো কোডিং ইন্টারভিউটা এই জন্য আমার সবসময় খুব পছন্দ, কিন্তু কোডিং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে আর কি। এবং একবার প্রিপারেশন নিলে সেটা অনেকদিন পর্যন্ত, এটা এখনো চেঞ্জ হয় না, ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু ওইটা কাজে লাগে আর কি। একবার প্রিপারেশন নিয়ে রাখলে এরপর কেউ যদি আবার ইয়ে করতে চায়, জব চেঞ্জ করতে চায়, তখন তার অল্প একটু প্রিপারেশন নিলেই হবে, কিন্তু একবার একটা জোর প্রস্তুতি দরকার। এবং কোডিং ইন্টারভিউর জন্য বেশ কিছু রিসোর্স আছে, সেটা আমরা একটু পরে ডিসকাস করবো রিসোর্স সেকশনে। আর অবশ্যই কোডিং ইন্টারভিউ দেওয়ার সময় আমি কোডটা যে লিখলাম ওইখানে কোনো এজ কেস আমি নেগলেক্ট করলাম কিনা, তারপর এটার টাইম স্পেস কমপ্লেক্সিটি আমি জানি কিনা, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। এবং কোডের কোয়ালিটিটা কেমন হলো। যেমন আমি একবার একজনকে রিজেক্ট করতে হয়েছিল, কারণ আমার কোডটাতে মিনিমাম 3টা ফাংশন লেখা উচিত, আমি যে প্রবলেমটা দিছি, এবং সে একটা ফাংশন লিখে সব একটা জিনিস। তো মানে ওইটাই যথেষ্ট ছিল আর কি, তাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করার জন্য আর কি। হ্যাঁ, সাজিদ ভাই, আপনি একটা প্রশ্ন করতে চান মনে হচ্ছে। আচ্ছা, আমার কোশ্চেনটা খুব ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো, তোমরা যে কোডিং নিয়ে এই যে বলতেছো যে তোমরা ইন্টারভিউ নাও, এগুলো কি রেকর্ডেড? মানে কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে, ডু দে হ্যাভ এ রেকর্ডিং অফ দ্যাট এন্ড দে রিচেক ইট? না,
আচ্ছা মানে এইটা এইটা আবার আসলে ব্যাপার আছে, এখনকার দিনে অনেকগুলো কোম্পানি আবার যদি হায়ার ভিউ প্ল্যাটফর্ম ইউজ করে, এখানে আবার রেকর্ডেড থাকে ভাইয়া। কিন্তু আবার ধরেন আমরা যখন কোডিং টেস্ট গিটহাবে দিচ্ছি, গিটহাবে তো আসলে কমিউনিকেশন ফিডব্যাক গুলো হচ্ছে আপনার পুরো কমেন্ট বেসড, হিস্ট্রি অডিট ট্রেলটা ওখানে আছে। তো কিন্তু ওই যে সুবিন যে বলছে ফেস টু ফেস সেশনস এ যদি আপনি রুমের মধ্যে দিচ্ছেন, ওইটা তো ভাই আসলে রেকর্ড করা হয় না। বাট আমি বলবো না যে অনেকে চ্যালেঞ্জ করে না, আমরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফিডব্যাক পাই যে আরে যে আমার ইন্টারভিউতে আসলে আমি তার চেয়ে ভালো করতে পারি, ও আসলে আমাকে জাজই করতে পারেনি। এখন হাউ ক্যান ইউ ডি জাস্টিফাই দ্যাট থিং? এটা করার অপশন নাই ভাই কারণ আমার কাছে। আমাদের আমাদের সেকশনগুলোতে আমাদের যত এক্সাম হয় বা ইয়ে হয়, দে অল রেকর্ডেড, and it's if someone challenge it, they go হুম। back and recheck by an individual invigilator and they give a feedback যে না তোমার এটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে, যেটা আমাদের পুরো জিনিসটা রেকর্ডেড থাকে। তারা ডিলিট করে দেয় এন্ড উইথ পারমিশন তারা রেকর্ড করে, দুই পার্টির পারমিশনের বেসিসে। তার মানে ইটস এ মানে হয়তো বা হবে ভবিষ্যতে, আমি জানি না, ইটস এ হচ্ছে ভাই গুড থিং। বলুন, হায়ার ভিউ প্ল্যাটফর্মটা যারা অ্যাডপ্ট করছে ওখানে অপশনস আছে যে আপনি আসলে দুজনেই কনসেন্ট নেবেন, ইট উইল বি রেকর্ডেড। ইভেন এমন কিছু আছে ভাই, এখন আমি সেদিন সুবিনকে বলতেছিলাম যে আপনার সাথে সামনে কেউ থাকবেই না, there is a set of questions and there is a time box, এবং আপনার কাছে আসতে থাকবে, so আপনি জাস্ট করবেন, রেকর্ডেড হিসেবে চলে যাবে, একটা এআই ট্রান্সক্রিপ্ট সামারি চলে যাবে ইন্টারভিউয়ারের কাছে, যে বেসিক্যালি হাউ হি পারফর্ম বেসড অন দ্য প্রবলেম হি সেট, সেটা পুরো এটা রেকর্ডেড। এটা একটা রাউন্ডে হইতে পারে, কিন্তু ধরেন কোডিং ইন্টারভিউর কিন্তু পুরোপুরি 100% উদ্দেশ্য এটা না সে কোড করতে পারে কি, রাইট। মানে তার কোড এবং বিহেভিয়ারটা দেখা কমিউনিকেশন। বিহেভিয়ার, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। থিঙ্কিং, মানে হ্যাঁ। আর যে সেকেন্ড থিং হলো, এরকম কোনো প্ল্যাটফর্ম কি এখন আছে বা তোমাদের মাথায় কি আছে যে তোমরা ক্রিয়েট করবা, তো যেখানে তোমরা এরকম একটা কোডিং ইন্টারভিউর জন্য এআই বেসড কোনো প্ল্যাটফর্ম তৈরি করো যেখানে মানুষ আসলে প্র্যাকটিস করতে পারবে? তো এটার জন্য প্রচুর প্ল্যাটফর্ম তো আছে অলরেডি। হ্যাঁ আছে, আছে। হ্যাকার র্যাঙ্ক আছে, হ্যাকার র্যাঙ্ক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাকার র্যাঙ্ক আছে একদম, আপনি তো যা চান আপনি পুরো বসে বসে টেস্ট করতে পারবেন, র্যাঙ্ক, লিড স্কিল কোড, বিল্ড আপ করতে ইন্টারভিউ পারবেন। বিট, এরকম প্রচুর প্ল্যাটফর্ম আছে হ্যাঁ আর কি। অনেক আছে ভাইয়া, অনেক ঠিক থ্যাংক আছে। ইউ। পরের স্লাইডে চলে যাই আমরা কোডিং ইন্টারভিউ পরে। তারপর অনেক কোম্পানি দেয় টেক হোম টেকনিক্যাল টাস্ক, যে 3 to 5 days টাইম দিয়ে দেয়। বিভিন্ন এখানে রিয়েল ওয়ার্ল্ড বেস কাজ হইতে পারে, বা অনেক সময় মাল্টিপল কাজ থাকতে পারে। তো আমার এখানে খুব খুব বেশি এক্সপিরিয়েন্স নাই এই ধরনের ইন্টারভিউ দেওয়ার, দুই এক জায়গায় দিছিলাম। আমার শুধু এখানে বলার হচ্ছে যে কাজটা যাতে নিজে নিজে করে আর কি। হ্যাঁ, কারণ ওটা হয়তো বুঝে ফেলা যায় যদি নিজে কাজটা না করে। জেমস, তুমি কি যদি একটু হ্যাঁ, এখানে। এটা আসলে আমাদের আসলে ছিল, আমরা আসলে টেক হোম টেকনিক্যাল টাস্ক আসলে অনেক বেশি, যেহেতু কোভিড এর টাইমে আমাদের যখন হায়ারিং করতে হচ্ছে, উই হ্যাড টু ডু দিস বিকজ তখন তো আমরা আসলে ইন পার্সন কাউকে অফিসে ডাকতে পারতেছি না। আমরা আসলে খুব হোয়াইট বোর্ড সেশনস এবং ইন পার্সন দেখা যাচ্ছে 45 থেকে 1 আওয়ার এর টেস্ট সেশন নিজে বসে করতাম। বাট কোভিড এর সময় আসলে যখন আমরা দেখছি যে না, তখন আসলে আমাদের অনেকগুলো জায়গাতে আমরা প্রায় 10 থেকে 11টার মতো এরকম প্রজেক্ট তৈরি করছিলাম, বেসিক্যালি টেস্ট প্রজেক্ট, এবং তখন টেক হোম টাস্ক দেওয়া হচ্ছিল। বাট ওই যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো যে ওই সময়ের মধ্যে আসলে তারা প্রবলেমটাকে সলভ করে দিবে। তো এটা অ্যাবসলিউটলি ইটস ইটস এ ট্রাস্ট ইস্যু। বাট এটা না আসলে মোটামুটি জানা যায় যে আসলে সে কি নিজে করছে কি করছে না, কারণ তাকে তো আসলে এক্সপ্লেইন করতে হচ্ছে। ইফ হি ইজ নট এক্সপ্লেইনিং ওয়েল, দেন এটা আসলে জাজ করা খুব ডিফিকাল্ট না যে আসলে ও কাজটা কি নিজে করছে নাকি আসলে অন্য কেউ করছে। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা সিনিয়র ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন হায়ার করছি, এবং জাভাতে যখন আমরা বা ডেভঅপস যখন আসলে আমরা হায়ার করছি, আমরা আসলে কিছুক্ষণ কথা বলার পরে মোটামুটি বুঝতে পারি যে আসলে ও কি নিজে করছে বা কতটুকু ডেপনেস আছে। এইটা এটা আসলে মোটামুটি আমি বলবো যে আমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা আসলে হয়নি। বাট এখনকার দিনে আসলে অনেকে কম দেয়, এখনকার দিনে টেক হোম টেক টাস্ক খুবই কম থাকে, এটা এটা অনেক লেস মানে পপুলার হয়ে যাচ্ছে আসলে, আমি বলবো এই এই প্রসেসটা। জেমস, আমি কি একটু অ্যাড করতে পারি? আমি জাস্ট হ্যাঁ। হ্যাঁ ভাই, বলো। না, আমরা যেটা করি আমাদের পাবলিক সার্ভিসে যেটা হয়, আমাদের তো একটা সেট অফ মানে ইয়া থাকে, স্পেশালি প্রোগ্রামার বা মানে অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট যারা জয়েন করেন, আমাদের একটা ইয়া থাকে, সেশন থাকে, যেখানে আমাদের কোম্পানির আমাদের অনগোয়িং কিছু প্রবলেম আছে, যেগুলো লেগেসি ইস্যু, যেগুলো আমরা হয়তো গত মানে 5 বছর 10 বছর ধরে আমরা সলভ করার ট্রাই করতেছি। তো ওই সমস্যা প্রবলেম গুলো আমরা দেই, এবং আমরা মানে কি বলি যে এটা একটা সলিউশন ডিজাইন করতে আর কি। তো সেটা আহ, আমরা ½ অ্যান আওয়ার একটা টাইম, ওই হ্যাকাথনের মতোই আর কি, হ্যাকাথনে যেভাবে কনসেপ্ট ইয়া করা হয়,
তো আমরা এমনও হয়েছে যে আম, এরকম অনেক মানে সলিউশনের উপর বেস করে পরে আমরা মানে ওই যে সলিউশন দিচ্ছে তারা হায়ার করি না, কিন্তু এটা আমরা পরে মানে ঠিকই কাজে লাগাইছি আমরা অন্য পরে করছি। না, সাজিদ বলতেছিল না যে আমরা রেকর্ড করি কিনা, হ্যাঁ আমাদের প্রত্যেকটা মার্কিং এর পিছনে আমাদেরকে জাস্টিফাই করতে হয় যে কেন এটাকে লেস মার্ক করা হয়েছে, কারণ এরকম অনেক সময় হয় যে চ্যালেঞ্জ করে। পাবলিক সার্ভিস এটা ভেরি কমন যে চ্যালেঞ্জ করে, তখন একদম পুরো সেট প্রসেসের মাধ্যমে যেতে হয় যে কেন কেন তাকে মার্কিং গুলো দেওয়া হয়েছে, সব রেকর্ড গুলো থাকে। আম, তো এটাকে জাস্ট একটা মানে অ্যাড করলাম যে আমরা বেসিক্যালি একটা সমস্যা দেই যেটা আসলে আমাদের রিয়েল প্রবলেম। তো ওই ইন্টারভিউতে আসলে ওই কোম্পানি সম্বন্ধে জানা, প্রসেস সম্বন্ধে বোঝা, বিগার পিকচার সম্বন্ধে আইডিয়া করা, বা এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এই আর কি, আমি হ্যাঁ, হয়তো পরে। সিস্টেম থিঙ্কিং ভাইয়া, তাই না? আপনি যেটা বলছেন যে সিস্টেম থিঙ্কিং, এই মাইন্ডসেটটা আসলে উঠে এক্স্যাক্টলি, আসবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যেমন পার্সোনালি জিজ্ঞেস করি যে কেন সে জবটা ছাড়তেছে, অথবা কেন সে মানে নতুন জবে সে আসতে যাচ্ছে। তো এই কোয়েশ্চেনটা করলে আসলে অনেক পার্সপেক্টিভ জানা যায়। এটা তো আসলে মানে কোনো রাইট এন্ড রং আনসার নাই, বাট অনেক প্রিসাইজলি বোঝা যায় যে কার পারসেপশনটা কেমন। থ্যাংক ইউ জান। রাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে এখন আমরা টেকনিক্যাল, যেটা টেক হোম টাস্ক আর কি। তো এখানে এটাই মূল কথা। যে আরেকটা কথা হচ্ছে, এটা এখন বর্তমান ইয়েতে হয়তো খুবই অবভিয়াস যে আমরা যখন একটা কোড করে দিব, বিশেষ করে এই ধরনের টেকনিক্যাল টাস্ক গুলো যেখানে একটু টাইম দেয়, কয়েকদিন টাইম দেয়, মানে ইউনিট টেস্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে? ইউনিট টেস্ট যদি না থাকে, আহ, কারণ আমি যখন মানে সিঙ্গাপুরে গ্র্যাবে আমরা কোড রিভিউ করার সময়, যদি কোডের সাথে ইউনিট টেস্ট না থাকতো তাহলে ওটা আমরা রিভিউ করতাম না। তা এটা অস্ট্রেলিয়াতেও একই জিনিস। কিন্তু তারপরে আমি রিসেন্টলি অনেকে দেখি যে বাংলাদেশে আমার যে ফ্রেন্ডরা বা জুনিয়ররা কাজ করে অনেকে আর কি, যে ওরা এটাকে এখনো অপশনাল মনে করে। কিন্তু এটা কিন্তু বিশেষ করে যেখানে আমি অনেক মানুষকে সার্ভ করতেছি, একটা বড় কোম্পানির জন্য সফটওয়্যার লিখতেছি, সেইখানে এটা আসলে অপশনাল না। এবং এটা আমার এই টেকনিক্যাল টাস্কে রিফ্লেক্ট হইতে হবে, যে আমি যেটাই আমরা কিন্তু স্ক্রিনে। বলে দিই সুবির, আমরা আসলে এই জন্য আমরা আমাদের লেসন লার্ন হচ্ছে যে আমরা বেসিক্যালি এই জন্য এক্সপ্লিসিটলি মেনশন করে দিই যে দ্য কোড দ্যাট ইভেন ইফ ইউ রাইট 2 লাইনস অফ কোড, প্রুভ হাউ ইটস টেস্টেবল। এটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেস্টিং মাইন্ডসেটটা আসলে আমরা এখন অনেক কোম্পানিতে আসলে তোমার আলাদা করে এই রোল গুলো তো থাকে না বেসিক্যালি, তাই না? ইউ টেক কেয়ার অফ ইউর ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট টেস্ট, কম্পোনেন্ট টেস্ট, তাই না? তো এই জন্য আমরা আসলে ওই মাইন্ডসেটটাকে খুবই চ্যালেঞ্জ করি যে তুমি কি আসলে টিডিডি মাইন্ডসেট থেকে আসছো, বিডিডি মাইন্ডসেট থেকে আসতেছো, টেস্ট ড্রিভেন মাইন্ডসেট থেকে আসতেছো কিনা। নাহলে তুমি যে 2 লাইন কোড লিখছো যে এটা কাজ করবে, হাউ ডিড ইউ ইভেন নো যে এই কোডটা ডিপ্লয় করার আগে বা পুশ করার আগে যেটা আসলে কাজ করে? প্রুভ ইট টু ইয়ারসেলফ, তাই না? তো এটা অ্যাবসলিউটলি মাইন্ডসেটটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য, তো একদম ইটস আ মাস্ট মাইন্ডসেট, টেস্টেবিলিটি। আমরা পরের স্লাইডে চলে যাই। এত যে বলছিলাম সিস্টেম ডিজাইন ইন্টারভিউ নিয়ে কথা বলবো আর কি, যে এটা নিয়ে একটু আমি আর জেমস আলাপ করছিলাম। তো এখানে এটার জন্য প্রিপারেশন নিতে হবে। এক তো হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স গুলাকে ঝালাই করতে হবে, যে আমি 5 বছর আগে বা 2 বছর আগে কি কি কাজগুলো করছি, ওগুলা একদম ফ্রেশ থাকতে হবে মাইন্ডে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং টার্মিনোলজি গুলা, যে কনসিস্টেন্ট টার্মিনোলজি ইউজ করতে হবে, তাই না? ধরো লোড ব্যালেন্সিং, আমি যদি ঠিক লোড ব্যালেন্সিং শব্দটা না বলি, আমি যতভাবে বুঝাই না কেন, মানে এটা অনেক সময়টাকেও বাঁচায় দেয়। আমি যদি ডিরেক্ট বলি যে লোড ব্যালেন্সিং, ক্যাশিং, তারপর এখানে কি ধরনের জিনিস আমি ইউজ করব। তারপর আরেকটা হচ্ছে যে ওই যে আমি যদি বই পড়ে শিখি যে মাইক্রো সার্ভিস কিভাবে কাজ করে, এটা কিন্তু ইন্টারভিউতে ধরা পড়ে যাবে আমি যদি আসলে মাইক্রো সার্ভিস ইউজ না করে থাকি। হ্যাঁ। রাইট। আর ডিজাইন সবসময় শুরু করতে হবে সিম্পল থেকে, এবং আমার কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে হবে সিস্টেম ডিজাইন যখন দিবে, যে এটার ইউজার কতজন এই মুহূর্তে, এবং এটা নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্সে আমার প্রেডিক্টেড গ্রোথ কত, ঠিক আছে? এটাকে আমি আসলে 500 মানুষের জন্য বানাচ্ছি নাকি 5 মিলিয়ন মানুষের জন্য বানাচ্ছি, ঠিক আছে? তো এইটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা যেটা বললাম, যে নিজের এক্সপিরিয়েন্সটাকে রিফ্লেক্ট করাটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমরা এখন কিন্তু মডার্ন সবাই ক্লাউড কম্পিউটিং ইউজ করে, ঠিক আছে? তো ক্লাউড কম্পিউটিং সেটা আমরা যেটা ইউজ করি না কেন, এডব্লিউএস ইউজ করতে পারি, জিসিপি ইউজ করতে পারি, অ্যাজুর ইউজ করতে পারি, অন্য কিছু। তো ওইখানেও যা আসলে ক্লাউডের প্রুভেন সলিউশন গুলো আমি জানি কিনা,
আর অনেক সময় আমরা খুব বেশি কাটিং এজ টেকনোলজি ইউজ করতে গিয়ে একেবারে ব্লিডিং এজ টেকনোলজি ইউজ করে ফেলি, যেটা আসলে বললে একটু ব্লিডও করে আর কি, ঠিক আছে? তো এইটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো আমি আমি এইখানে এখানে, আরেকটা জিনিস হচ্ছে, বলো। হ্যাঁ, সুবিন সুবিন নষ্ট যাও, তুমি তুমি বলো না, বলো। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় এটাতে যেমন সেফটি কালচারে থাকতে মাঝে মধ্যে আর কি আমি আমাদের কোম্পানির বিজনেস প্রবলেমই দিতাম, যে সিস্টেম ডিজাইন যাতে কমন না পড়ে প্রথমত, এবং সে হচ্ছে আসলে এই প্রবলেমটা সে কিভাবে সলভ করে। কারণ যেহেতু আমি এই প্রবলেমটার সঙ্গে অনেক বেশি পরিচিত, তাহলে আমি হয়তো তাকে আরো গাইড করতে পারবো, বুঝতে পারতো। বা গ্র্যাবে এরকম করতাম যে আমাদের বিভিন্ন সার্ভিস ছিল যে ওগুলা রিলেটেড কোশ্চেন করতাম, যে এই বিজনেস প্রবলেমের জন্য আমরা আসলে কিভাবে কি করতে পারি আর কি, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আবার অনেক সময় ওভার প্রিপারেশন একটা সমস্যা। আমি কোভিড এর সময় এবং তারপরে সিস্টেম ডিজাইনের উপর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স নিতাম, ঠিক আছে, এই 10 উইকস এর। এবং ওইটার জন্য আমি কয়েকটা বই ফলো করতাম, তো ওদেরকে আমি দেখাইতাম। তো এটা বইটা ওরা পড়লে হয়তো, কিন্তু বই তো সবাই কষ্ট করে পড়বে না, তো এর চেয়ে আমাকে টাকা টুকা দিয়ে ওরা আমার কথাবার্তা শুনে। কারণ একটা বই পড়ে দেন সার্ভিস আর কি, যে আমি বই পড়ে ওই জিনিসটা, এবং আর যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স দিয়ে আমি ওটা আবার রিফ্লেক্ট করতে পারি, যে রিলেট করতে পারি জিনিসটা। তো আমি একজনের ইন্টারভিউ নিতে গিয়ে দেখি সে একদম একটা বই পড়ে আসছে, যদি আমি যে প্রশ্নটা করছি এটা ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু একদম সে ওই বই থেকে একদম ডিরেক্ট সে আমাকে সলিউশন তুলে দিয়েছে, যেখানে ক্যাশ ইউজ করার দরকার নাই, বা সে জাস্টিফাই না করেই ইয়ে করে দিছে, ঠিক আছে? কারণ এখন যদি সাজিদ ভাই বুঝবেন, ডাক্তারের কাছে গেলেও কিন্তু ডাক্তার বলে যে যেহেতু আপনার এই সমস্যা, এই জন্য আমি এটা দিচ্ছি। কিন্তু বাংলাদেশের মতো না যে আমি চুপচাপ গম্ভীর মুখে একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে দিলাম, তার টাকা দিয়ে চলে আসলাম। এখানে কিন্তু ডাক্তার এখানে অনেক খোলামেলা আলাপ করে, তাই না? যে আচ্ছা কি করা যায়, আপনার তো তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে এখানে, বা না না এটা কিন্তু ভাইরাস, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, তাই না? তো এখানে এই ধরনের কমিউনিকেশন কিন্তু ওই বেটা সে পুরো একদম বইয়ের ডায়াগ্রাম ডিজাইন ডিজাইন করে ড্রটো করে দিছে, তার সলিউশন শেষ। তো আমি বুঝছি যে তার সে এখানে ওভার প্রিপারেশন আর কি। এটাও কিন্তু একটা সমস্যা আর কি, আমি যদি ডিরেক্ট বই থেকে জিনিসপত্র তুলে দিই। তো হ্যাঁ, ওই, এখানে যে হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পলস করে আসলে খুবই, আই উড সে, মানে একটা শো স্টিল করতে পারে। মানে একটা ইন্টারভিউ সেশনে ইউ ক্যান রিয়েলি মেক এ ডিফারেন্স যদি আসলে তুমি একটা ছোট প্রবলেম সলভ করছো, বাট ইউ ক্যান এক্সপ্লেন দ্যাট রিয়েলি ওয়েল, দ্যাট ইউ ওন দ্যাট ইট কেম আউট অফ ইউর ব্রেন, এটা রিজন বিহাইন্ড ইট। এই লজিক্যাল গুলোই, এক্সপ্লেনেশন গুলো আসলে একটা হায়ারিং ম্যানেজার খুবই মানে অ্যাট্রাকটিভলি কানেক্ট করে। সিস্টেম থিঙ্কিং মাইন্ডসেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা এই জন্য বারবার বলি যে, কারণ একটা মানুষকে তো আসলে মাঝে মধ্যে এলিভেটরের 10,000 ফুট থেকে 10 ফুটের মধ্যে মানে মোটামুটি ট্রাভেল করতে হয়। কারণ আমরা তো লাইফে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার প্রবলেম চ্যালেঞ্জেস জাগল করি। দেখা যাচ্ছে কোনো একটা সিস্টেম অনেক হাই লোডে আন্ডার পারফর্মিং, কিন্তু আমার বিজনেসে কি আসলে ওই হাই পারফর্মিং হইতে হবে? বিজনেসের হয়তো এসএলএ বা এসএলআই, যে সার্ভিস লেভেল প্যারামিটার গুলো আছে, আমার অত টাকার ইনভেস্ট করে ওই ধরনের সলিউশন আসলে দরকারই নাই, কারণ আমি কখনো আসলে 10,000-এর বেশি কনকারেন্ট পিক আমি রিচই করতে পারবো না। কিন্তু আবার দেখা যাচ্ছে আমি আসলে 2 মিলিয়নের কনকারেন্ট পিকে আমি যেতে চাই। তো এই যে রিকোয়ারমেন্ট গুলা, এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আসলে বোঝা, এটাকে ট্রান্সলেট করা, এবং সেই ট্রান্সলেট করার মানে যে আমি জেনেরিক কোনো সলিউশনকে কপি পেস্ট না করে আমার বিজনেস প্রবলেম গুলো বুঝে 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 সলভ করা। একটা খুব কমন প্রবলেম মানুষজন দেয় যে আসলে আমরা তো অনেক অন প্রেম লেগেসি অ্যাপ্লিকেশন আছে, এটাকে আমরা এখন ক্লাউড সার্ভিসে মাইগ্রেট করবো। তো এই ক্লাউড ওয়ার্কলোড মাইগ্রেশনের জন্য আসলে প্রচুর সলিউশনস আছে। মানে এখনকার দিনে আরো কমন হট টপিক কি, যে আমি একটা এজেন্ট ওয়ার্কফ্লো এআই ড্রিভেন বানাবো, তাই না? তো মানুষজন যেটা করে, এই লিঙ্কডইনে 50টা, প্রতিদিন সকালে উঠে 50টা থ্রেড সলিউশন ডায়াগ্রাম আছে, এটা করলেই হয়ে যাবে। বাট আসলে কি হবে? মানে এমসিপি কি আসলে তোমার ক্ষেত্রে ইউজ করলেই হবে কি না হবে? কেন তোমার এমসিপি তোমাকে ইউজ করতে হবে? তোমার কি আসলে জেন এআই এলএলএম মডেল লাগবে, নাকি আসলে ট্রেডিশনাল এমএল মডেল দিয়ে তোমার আসলে কাজ হবে? তো এই এই কোশ্চেন্স গুলা আসলে রিকোয়ারমেন্ট থেকে, তোমার রিকোয়ারমেন্ট বুঝে সেই সিস্টেমটা ডিজাইন করা, এই থিঙ্কিং গুলাই আসলে আমার কাছে মনে হয় যে খুবই অ্যাট্রাকটিভ হয় যখন কেউ আসলে বলে, রাদার দেন ইউজিং ভেরি ভেরি জেনারেল অ্যান্ড ভেগ অ্যান্সার্স, তাই না? তো ওইটাই আমি সুবিনের সাথে অ্যাড করতে যাচ্ছিলাম, যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা ফাংশনাল রিকোয়ারমেন্ট মতো ইম্পর্টেন্ট। আমরা মাঝে মধ্যে গ্রিনফিল্ড প্রজেক্ট বলি, আমরা এরকম একটা কোশ্চেন ছুড়ে দিই যে, আচ্ছা তোমাকে আমি এতগুলা টাকা দিলাম, তোমাকে এতগুলা মানুষ দিলাম, তোমাকে এই এই জাতীয় হচ্ছে একটা প্রোডাক্ট বানাইতে হবে, এখন তুমি বলো সিটিও হিসেবে তুমি কি বানাবা?
তো দেখা যায় যে তখন অনেকে এই বলে কি সে সে ভাবতে পারে না, কারণ তার উচিত তখন এখানে সলিউশন দেওয়ার চাইতে পাল্টা কোশ্চেন করতে থাকা, করতে 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 হায়ারিং ম্যানেজার কাছ থেকে বের করা যে আসলে তুমি যে আমাকে একটা গ্রিনফিল্ড প্রজেক্ট বললা, আরেকটু ন্যারো ডাউন করে রিকোয়ারমেন্ট, এন্ড দেন কাম আপ উইথ অ্যান অ্যান্সার। দ্যাট প্রবাবলি মাচ মোর আপিলিং হায়ারিং ম্যানেজারের কাছে, রাদার দেন জাস্ট শোয়িং যে আমি কিন্তু জানি যে এইভাবে কিভাবে আসলে একটা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার একটা মাইক্রো সার্ভিস 10-15টা বসায় দিয়ে করে ফেলা যায়, তাই না? তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা এটা খুব প্রিপারেশনটা এরকমই হওয়া উচিত, ওভার প্রেপ না, আন্ডার প্রেপ না, বাট রাইট কোশ্চেন্স করে নিজের হরাইজনটাকে একটু ওয়াইড করা, ওপেন করা, যে ও আচ্ছা দেয়ার আর মাল্টিপল অপশন। যেমন সুবিনের ওই কথাটাই যে মাইক্রো সার্ভিসেরও কিন্তু আবার অ্যান্টি প্যাটার্ন আছে, যে কোথায় কোথায় আবার মাইক্রো সার্ভিস ইউজ করতে করতে মানুষজন চ্যাটি মাইক্রো সার্ভিস বানায় ফেলছে, ওভার কমপ্লিকেট করে ফেলছে সিস্টেমকে। চেঞ্জ ম্যানেজমেন্ট ইজি হওয়ার কথা ছিল, চেঞ্জ ম্যানেজমেন্ট এখন আরো ডিফিকাল্ট হয়ে গেছে। তো এই অ্যান্টি প্যাটার্ন গুলো সিস্টেম থিঙ্কিং ডিজাইনের ক্ষেত্রে বুঝতে হবে, এবং এটা কোনো জেনারিক অ্যান্সার নাই, এটা আসলে কনটেক্সচুয়াল অ্যান্সার। এবং মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করলে আসলেই তার এক্সপিরিয়েন্স থাকলে সে অনেক কিছুই বলতে পারবে। যেমন ধরো, আমি সার্ভিস এ সার্ভিস বি কে কল করলো, কল ফেল হইলো, তাহলে তোমার প্ল্যান, এটা ডিপেন্ড করে আমার এই সার্ভিসটা কি বিহেভিয়ার থাকবে, তাই না? যেমন গ্র্যাবে থাকতে প্রাইসিং সার্ভিস ছিল আমার আন্ডারে, প্রাইসিং টিম, এদের সাথে সবসময় বলতাম যে অলওয়েজ অ্যাভেলেবল থাকতে হবে, তুমি যে কোনো প্রাইস, সেটা $10 $12, আই ডাজেন্ট রাইট। আই প্রাইস একটু এদিক সেদিক ভুল হলে সমস্যা নাই, কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে, তাই না? এই ক্ষেত্রে আমরা একটু থিওরিটিক্যাল লেখাপড়া মানে প্যারালালি, তো ইঞ্জিনিয়ার আসলে ইন্টারভিউ ছাড়াও করে, যেমন ক্যাপ থিওরেম যদি জানা থাকে তাহলে হয়তো আলাপ করতে সুবিধা হয়, তাই না? তো এরকম স্ট্যান্ডার্ড কিছু জিনিস জানা থাকলে আলাপ করতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে একটা খুব ভালো বই আছে, তাই না, ডিজাইনিং ডেটা ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনস, এটা সবাই পড়ার জন্য রেকমেন্ড করে। তো এটা একবার পড়া থাকলে ওই কথা বলতে সুবিধা হয়, বা ইন্টারভিউয়ার যদি খুবই স্ট্যান্ডার্ড টার্ম ইউজ করে তাহলে তার কথাগুলো বুঝতে সহজ হয় আর কি। তো চলো আমরা পরের স্লাইডে যাই। টাইম চেক করে নিচ্ছি, আমি জানি না, আমরা তো মোটামুটি বোধহয় হয়তো আরো 10 মিনিটস ক্যারি করবো আমরা, আর বাকিটা ডিপেন্ডিং অন কিউ এন এ। আর আরেকটা হচ্ছে যে কালচার ফিট। কালচার ফিট ওই আলাদা একটা রাউন্ডও থাকতে পারে, আবার ইয়েও থাকতে পারে, যে প্রত্যেকটা ইন্টারভিউরই পার্ট। এবং অনেক জায়গায় কালচার ফিট ইন্টারভিউটা নেয় কমপ্লিটলি ডিফারেন্ট টিম থেকে, যে ইঞ্জিনিয়ারিং টিমের কেউ নেবেন, এটা হয়তো প্রোডাক্ট টিম, ডিজাইন টিমের কেউ একজন নেবে। এবং এই ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা মানে কমন একটা আছে স্টার মেথড, তাই না? যে আমরা প্রথমে ডিরেক্ট আমার এক্সপিরিয়েন্সটা বর্ণনা করবো, যে এইরকম হয়েছিল, আমি, এটা আমার টাস্ক ছিল, এই কাজ করছি, এবং এটা হচ্ছে আমার রেজাল্ট। তো এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে এবং এই ফ্রেমওয়ার্কে উত্তর দেওয়ার অভ্যাস করলে আমাদের খুব বেশি কথা বলতে হবে না, আবার আমাদের কোনো ইম্পর্টেন্ট কিছু মিসও হবে না। এরকম হলে এমন কম কথা বলা সম্ভব না যে আমি ইম্পর্টেন্ট জিনিসটা মিস হয়ে গেল। এবং এক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিব ওই কোম্পানির ভ্যালুস গুলা স্টাডি করে, যে ওই ভ্যালুস গুলার সাথে অ্যালাইন, ভ্যালুস গুলা সাধারণত ভালো ভালো ভ্যালুসই হয়, এরকম থাকবে না যে এই কোম্পানির ভ্যালু হচ্ছে এমন একটা কিছু যেটার সাথে আমি অ্যালাইন নেই, রেয়ারই থাকে, মানুষ ভালো ভালো কথাই লেখে ভ্যালুসে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স গুলা কয়েকটা এক্সাম্পল বলতে হবে যে হ্যাঁ আমার এই ভ্যালুস এর সাথে অ্যালাইন। ওরা কিন্তু আবার জিজ্ঞেস করবে না, যাতে বলো তো, আচ্ছা ওপেন অনেস্ট অলওয়েজ, এটা আমাদের একটা ভ্যালু, তোমার কি? কথাবার্তার মধ্যেই যাতে ওইটা রিফ্লেক্ট হয় আর কি, যে আমি এই ভ্যালুস গুলো হোল্ড করি বা বিলিভ করি। তো জেমস, তুমি এখানে কি বলবো কালচার ফিট? হ্যাঁ, আমি বলবো যে এই এক্স্যাক্টলি স্টার মেথড, তো আসলে এটা একটা স্টোরি টেলিং এর মতো। সো বেসিক্যালি স্টোরি টেলিংটাই খুব একটা ইম্পর্টেন্ট, যে আসলে আহ, বাজারে অনেকেই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়াই ইউ, ওয়াই আই উইল চুজ ইউ ইন মাই কোম্পানি, রাইট? তুমি কি এক্সট্রা ভ্যালু নিয়ে আসতেছো আমার কোম্পানির জন্য, টিমের জন্য, তোমার নিজেকে সেল করো। তো এটা বেকড ইন অনেক জায়গায়, রাউন্ড ইন্টারভিউজ এর মধ্যে মানুষজন যাচাই করে ফেলে। আবার একটা ডেডিকেটেড সেশন অথবা সার্ভে বেসড কোশ্চেনও হতে পারে। দে উইল গিভ ইউ আ সিরিজ অফ কোশ্চেন্স, ঘুরায় পেঁচায় মাল্টিপল কোশ্চেন্স, বাট একই টাইপের কোশ্চেন, টু সি যে তুমি কি কন্ট্রাডিক্ট অ্যান্সার দিচ্ছ ইমপ্রেস করার জন্য, নাকি আসলে দ্যাটস ইউর বিহেভিয়ার, তাই না? যে ক্লিফটন টেস্ট, আমি তো অনেকে নাম শুনছি, মানে কিছু আসলে টেস্ট আছে কিন্তু যেখানে আসলে ইউ ক্যান আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ, যে তোমার আসলে কোন বিহেভিয়ার গুলো আসলে স্ট্রং হয় যখন তুমি আসলে, তুমি কি ওভার কমিউনিকেটর, তুমি কি রাইট কোলাবোরেটর, তুমি, তোমার স্ট্রেংথ কি, যেটা আসলে তুমি নিজের হাইলাইট করতে পারো সেলিং পয়েন্টে। বাট ওভারঅল যেটা মাথায় রাখতে হবে যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আসলে ওয়ান ম্যান শো না, ইটস এ টিম গেম। এবং স্প্রিন্ট, আমরা যে অ্যাজাইলের মাল্টিপল সেরিমনিজ, মাল্টিপল মেথড আছে,
আমরা স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক বলি, সেফ বলি, অথবা আমরা অ্যাজাইল ট্রেডিশনাল অ্যাজাইল বলি, যেটাই বলি, at the end of the day you have to work with people, you have to work with product, you have to work with system, you have to work with non-technical people, you have to be in a company working with multiple departments যারা আসলে টেকনিক্যাল না, but they're part of the chain and the ecosystem. So ওই কালচার ফিটটা কিন্তু ওইটাই, যে আসলে তুমি কি অথেন্টিক হয়ে প্রফেশনালি তোমার মানে ফিডব্যাকটা দিতে পারবা, নাকি তুমি সবার মন খুশি রাখার জন্য রাইট ফিডব্যাকটা দিবা না। তাহলে তুমি আসলে ক্ষতি করতেছো বেসিক্যালি, বিকজ ইউ আর নট আনব্লকিং দ্য রিয়েল ব্লকার। তো এই ব্যাপারগুলোই খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমার ধারণা যে জেনুইন যখন যারা আমরা হায়ার করতে চাই, আমরা ওই যে বললাম যে আমরা আসলে টিমের মধ্যে একটা 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 মোটামুটি আমরা বুঝি এই টিমটা জেল কিসে, বেটার হয় কিসে, তখন আমরা ওই কম্পোনেন্ট এলিমেন্টটা খোঁজার চেষ্টা করি। এবং আমি সুবিনের সাথে 100% একমত যে ইন্টারভিউ ইজ এ প্রিপারেশন থিং। সো প্লিজ, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়া বা যাবেন, ভ্যালুস গুলো পড়তে হবে, এবং এই ভ্যালুস গুলো নিয়ে একটু চিন্তা করতে হবে যে আসলে আমি এই ভ্যালুস গুলোকে আমার স্টোরি টেলিং এর মধ্যে কিভাবে ইনজেক্ট করব, যাতে করে এটা উঠে আসে যে আমি আসলে ওই ভ্যালু গুলাকে ক্যারি করতেছি, রাইট? মানে কিভাবে আমি প্রমাণ করবো যে আমার কাস্টমার ফার্স্ট আছি, আমি হচ্ছে ওন করতে পারি, আমি আসলে আহ আমি আসলে অথেন্টিক, আমি আসলে উইন টুগেদার। এই কনসেপ্ট গুলা একটু নিজেকে এক্সাম্পল দিয়ে রিলেট করতে হবে। এবং এখনকার দিনে এআই এর কারণে ইউজ দিস রিজনিং মডেলস গ্রেট ফর দিস আউটকামস এন্ড দেন মেক ইট কাস্টমাইজড ফর ইউর এক্সাম্পল, তাই না? প্রিপারেশন নেওয়ার জন্য খুবই ভালো, কিন্তু ওইরকম এক্সপেক্ট করলে আমি মনে হয় ইন্টারভিউ শেষ হয়ে গেল, আমাকে তো জিজ্ঞেস করলো না যে আমি অনেস্ট কিনা। হ্যাঁ। ঠিক আছে, রাইট, তাইলে হবে না আর কি। রাইট। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা আসলে কোনো স্লাইড বা কোনো কিছুর পার্ট না, সেটা হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে ইন্টারভিউ দেই এবং আমি যদি আসলে এখানে চাকরি করতে চাই, আমার উচিত আসলে ওদের প্রোডাক্টটা নিয়ে কয়েক ঘন্টা বা কয়েকদিন ইউজ করা। ঠিক আছে, যে আমি হয়তো গ্র্যাবে যাবো, উবারের কাজ চাকরি করতে চাই, আমি ওদের সফটওয়্যারটা ইনস্টল করা, ইউজ করে দেখা, এবং ওইখানে যদি আমি ইন্টারেস্টিং কোনো ফিডব্যাক দিতে পারি, তাহলে কিন্তু এটা খুবই একটা প্লাস পয়েন্ট আর কি। কিন্তু দেখা যাচ্ছে আমি এটা খুবই ঘৃণা করি একটা জিনিস, হয়তো আমি টিভি দেখি না, কিন্তু আমি একটা মিডিয়া ইয়ে থেকে অ্যাপ্লাই করলাম যে আসলে আমি তোমার চ্যানেল 9 আমি দেখি নাই জীবনে, এটা কি আমি জানি না, আমি জাস্ট ইন্টারভিউতে চলে গেলাম কারণ আমি তো জাভা পারি। তো এটা হইলো না আর কি। তো এটা ওই প্রোডাক্টটাকেও একটু স্টাডি করা যেতে হবে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কমন মিস্টেকস আর ইনসাইট আমরা আসলে এই কথায় গল্পে গল্পে অনেক কিছু বলে ফেলছি, তাও হয়তো আমাদের স্লাইডে কিছু জিনিস আছে, যে এই যে অথেন্টিসিটি ম্যাটার্স এটাও বলছে, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এটা নিয়ে আমরা কথা বলছি, স্টাডি দ্য কোম্পানি ভ্যালুস থ্রুলি এবং রিয়েল এক্সাম্পলস দ্যাট অ্যালাইন উইথ দিস ভ্যালুস। আর আরেকটা কথা, ছোটবেলায় বা আগে যেমন নাটক সিনেমায় দেখতাম যে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে একটা বাঘ আসলো আপনি কি করবেন, তো এই ধরনের ফালতু ইন্টারভিউ আসলে কেউ নেয় না এখন। ঠিক আছে, আমি গত 10 বছর এরকম কোনো হাইপোথেটিক্যাল কোশ্চেন পাইনি, সবসময় কোশ্চেন হচ্ছে যে এক্সপিরিয়েন্সের উপর, কি কাজ করছো, এটা কেন করছো, এটা কেন করো নাই, এই ধরনের কোশ্চেন আর কি। এবং ডেমনস্ট্রেট হাউ ইউর এক্সপিরিয়েন্স এন্ড স্কিল রিফ্লেক্ট দ্য কোম্পানিজ প্রিন্সিপাল, যে কোম্পানির যে প্রিন্সিপাল গুলো আছে এটাতে আমার এক্সপিরিয়েন্স এবং স্কিল কোথায় কাজে লাগে। আর এটার সাথে আমার বিজনেস মেট্রিক গুলো, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সে আসলে তার প্রোডাক্ট অ্যাওয়ারনেস কত আমরা জিজ্ঞেস কেমন, এটার জন্য আমরা জিজ্ঞেস করি তার ইম্প্যাক্টটা কি, সে যে একটা সার্ভিস বানাইলো এটার বিজনেস ইম্প্যাক্টটা কি, এটা কি সে জানে কিনা, নাকি হি ডাজন্ট কেয়ার ও শি ডাজন্ট কেয়ার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আমি এই কাজটা করছি এর ফলে কোম্পানির এই লাভটা হয়েছে, বা এই এতজন ইউজারের এইটা হয়েছে, বা একটা ঝামেলা ছিল এই জন্য 10,000 কাস্টমার এফেক্টেড ছিল, আমি এটা করছি এই জন্য 10,000 কাস্টমারের প্রবলেমটা সলভ হয়েছে। অথবা এটা করতে আগে 70 দিন সময় লাগতো, এটা করার পর এটা এখন 5 দিন সময় লাগে। এই ধরনের জিনিসগুলা কাজ করার সময় জানতে হবে এবং ইন্টারভিউর সময় বলার জন্য প্রিপেয়ার থাকতে হবে। হয়তো আমি জানি যে এটা আমি আসলে আগে তো এটা ম্যানুয়াল কাজ ছিল, 70 দিন সময় লাগতো, এখন 3 দিনে এটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি বলি না ইন্টারভিউতে। হ্যাঁ, তো এতে তো না বলা কথা থাকলে হবে না আর কি মনের মধ্যে। ভ্যালু প্রপোজিশনস, আমাদের এই ভ্যালু প্রপোজিশনটা ড্র করতে হবে। এটা শুধু ইন্টারভিউ না, পারফরমেন্স রিভিউ নিজের জন্য যখন আমরা লিখি, এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমি এই সলিউশনটা ইমপ্লিমেন্ট করছি যার জন্য আসলে আমার বিজনেসের অ্যাড রেভিনিউতে এই লিকেজটা বন্ধ হয়েছে। সো আই মেড দিস মিলিয়ন্স অফ বিজনেস, তাই না? এবং
ওই স্টোরি টেলিংটা বারবার বলতেছি, যেটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে হয়ে যাচ্ছে, যে আসলে রাদার দেন এ স্টেটমেন্ট, গিভ দ্য সিচুয়েশন, স্টার মেথডের মতে, যে আসলে কোন সিচুয়েশনে তুমি আসলে কি টাস্ক নিছিলা, তোমার কি অ্যাকশন নিছিলা, কি প্রবলেম দিয়ে তুমি কি রেজাল্ট অ্যাচিভ করছো, এইটা খুবই নাইসলি পোর্ট্রে করাটা মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করে এখনকার দিনে। তো এখানে আমি একটা প্র্যাকটিক্যাল ইয়ে দিতে পারি যে আমি যেমন ধরো এখানে অস্ট্রেলিয়াতে আসার পর পর যে ছোট কোম্পানিতে কাজ করতাম, ওইখানে আমি একটা এক্সডি বুস্ট ইউজ করে একটা মেশিন লার্নিং মডেল করছিলাম ডেট রিকভারি প্রিডিকশন। কিন্তু ওদের ইউজার এতই কম ছিল, আমি ইচ্ছে করে এটার প্রোডাকশনে ডিপ্লয় করি নাই, কারণ টেস্ট করে দেখছি যে এটা 3% ইমপ্রুভ করে, কিন্তু এটা হয়তো যদি ওদের 10 মিলিয়ন কাস্টমার হতো তাহলে বিশাল বিজনেস, কিন্তু 10,000 কাস্টমারের জন্য এটা দরকার নাই, ঠিক আছে। এবং এই জন্য এটা হয়তো আমি নেক্সট যদি ইন্টারভিউ দিতে যাই কোথাও চাকরির জন্য, আমি হয়তো এটা নিয়ে অত কথা বলবো না। আর এক্ষেত্রে যে স্টোরি টেলিং এর জন্য প্রিপারেশন হিসেবে আমি একটা বইয়ের নাম বলতে পারি, বইটার নাম হচ্ছে হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এটা খুবই ক্লাসিক একটা বই, 1950-এর দশকের বই, কিন্তু এখনো পাওয়া যায়। যে স্ট্যাটিস্টিক্স, খুবই ছোট একটা বই, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে কিভাবে মিথ্যা কথা বলতে হয়। তো ওই বইটা পড়লে অনেকের অনেক কাজে আসতে পারে আর কি। তো আমরা চলে যাই পরের স্লাইডে। এটা বলছিলাম যে আমাদের একটা ব্যালেন্স প্রিপারেশন থাকতে হবে, ওভার প্রিপারেশন থাকলেও সমস্যা, যে আমরা যদি বোঝাই যাচ্ছে যে আমি বই থেকে কথা বলতেছি বা এটা আসলে চ্যাট জিপিটি জেনারেটেড সলিউশন, তখন সমস্যা। এবং অবশ্যই আন্ডার প্রিপারেশন তো নেওয়াই যাবে না, কারণ আন্ডার প্রিপারেশন নেওয়া মানে আমি আসলে জবের জন্য সিরিয়াস না। এবং কমিউনিকেশন স্কিলটা এখন খুবই ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। তো এই জিনিসগুলো আমরা আসলে এতক্ষণের আড্ডায় তুলে ধরছি বিষয়গুলো, আর নতুন করে কিছু এখানে অ্যাড করার নাই। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এটা নিয়ে জেমস, তুমি যদি কিছু বলো কিভাবে তুমি একটা ক্যান্ডিডেটকে পছন্দ করো, তাহলে তুমি মিউট করো। সরি। হ্যাঁ, আমরা মনে হয় কিছু জিনিস এখানে আজকে অলরেডি টাচ করছি, যে আসলে একটা ক্যান্ডিডেটকে স্ট্যান্ড আউট করতে হওয়ার জন্য কিছু ইউনিক প্রপোজিশন তার কাছ থেকে আসতে হবে। সেই ইউনিক প্রপোজিশন হতে পারে তার পাস্ট কোনো কাজ, তার থট প্রসেস, তার, তাকে একটা প্রবলেম দিলেই তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে কমিউনিকেশনস, সেখান থেকে যে সে কোশ্চেন্স করে করে সলভ করার চেষ্টা করতেছে, অথবা মাঝে মধ্যে তাকে কিছু কোশ্চেন দেখা হচ্ছে যে স্ট্রেস, সে একটা প্রবলেমে আটকে গেছে, এখন এই স্ট্রেসটা সে কিভাবে রিলিজ করতেছে, কিভাবে একটা গোয়িং ডাউন সেশনকে সে আসলে মোটামুটি ব্রাইটার বানায় ফেলবে। কেন? কারণ হচ্ছে যে সে আসলে হ্যাং হয়নি, হি ওয়াজ জাস্ট ট্রাইং টু প্রসেস দ্যাট স্ট্রেস এন্ড কাম আউট উইথ মাল্টিপল অপশনস। তো এই জিনিসগুলো যেমন ইম্পর্টেন্ট, আবার এটাও ইম্পর্টেন্ট যে অনেকে যেমন হায়ার লেভেল রোল গুলোতে ইম্পর্টেন্ট করে যে তার কোশ্চেন্স সে কি করতেছে, যে আপনার কোম্পানির গ্রোথ প্ল্যান কি, এই নেক্সট ফিউ ইয়ার্স এ কোম্পানি আর কি কি করবে, এবং তখন ওখানে ইন্টারাক্টিভলি ডাইনামিক্যালি কোশ্চেন করে করে ইনপুট দেয়। এগুলো মানুষের ধর পছন্দ করে, যে ও আচ্ছা, তার মানে ইউ আর এ গাই, যে আসলে আর ইউর পার্সন, যে আসলে তুমি গ্রোথ মাইন্ডসেট, মানে তুমি আসলে যা জবে জয়েন করছো সেখানেই সারা জীবন কাজ করে বসে থাকতে চাও তা না। ইউ ওয়ান্ট টু গ্রো, বিকজ ইফ ইউ গ্রো অ্যান্ড কালেকটিভলি এভরিওয়ান গ্রো, দেন আ কোম্পানি উইল গ্রো অ্যাজ ওয়েল। তো ওই মাইন্ডসেট গুলা রিফ্লেক্ট করা ইন্টারভিউ সেশনে। কিন্তু ওই যে বললাম, আবার ওভার সেল করতে গেলে যে না আমি আসলে আমার পা মাটিতে না রেখে আকাশে চলে গেছি, ওইটা আবার করা যাবে না। ওইটা আবার ওইখানেই সুইট একটা ব্যালেন্স, যে আসলে এখানে আমি ওভার শো করতে আসিনি, আমি আসলে এখানে রিয়েল জিনিসগুলাকে আসলে দেখাচ্ছি। কিন্তু আমি আবার জানি যে স্কাই ইজ দ্য লিমিট। সো আমি আসলে আমার গ্রোথ স্ট্রেচ করতে চাই, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট মাই ক্যারিয়ার, যেখানে আসলে আমি লার্ন করব এবং সবাই মিলে কাজটা করব। সো আই উড সে যে এই ক্যান্ডিডেট স্ট্যান্ড আউট কিভাবে নিজেকে করতে পারে, এই পয়েন্টগুলো তো আছেই, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যে বললাম, জেনারিক অ্যান্সার, জেনারিক সলিউশন দিয়ে ইউ ক্যান স্ট্যান্ড আউট। ইউ হ্যাভ টু হ্যাভ ইউনিক সুবিন, ইউনিক জেমস, ইউনো, ইউনিক প্রপোজিশনস থাকতে হবে, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড যে আমার এই ক্যারেক্টারিস্টিকের জন্য আমি আসলে এই জবটার জন্য আই ক্যান স্ট্যান্ড আউট। জেমসের কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল আমার, জাস্ট হ্যাঁ, কিউরিয়াস, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। সেটা হচ্ছে এক্সপোজার ভার্সেস এক্সপিরিয়েন্সটা কি ম্যাটার করে? যে আমরা অনেক সময়
কিছুটা দেশীয় কালচারে মনে করতাম যে নাম্বার অফ ইয়ার্স কেউ কাজ করলে ওইটাই এক্সপিরিয়েন্স, নট নেসেসারিলি। কেউ হয়তো 1 বছরে 3টা প্রজেক্টে কাজ করছে, যেটা 3 বছর কেউ কাজ করলে যতটুকু গ্যাদার করার দরকার স্কিল, সিমিলার স্কিল ডেভেলপ করে ফেলছে। এটা নিয়ে কোনো কিছু বলার আছে? আমি বলবো এটা তো ইন্ডিভিজুয়াল অনেক মানে আমি জানি বাংলাদেশে ডিফারেন্ট কোম্পানি ব্র্যান্ডে এটাকে ডিফারেন্ট ভাবে অনেকে জায়গায় আসলে ও ইফ ইউ ডোন্ট হ্যাভ ইভেন 10+ এক্সপিরিয়েন্স ডোন্ট ইভেন থিঙ্ক অফ অ্যাপ্লাইং হুম জব, হুম রাইট? হুম আবার অনেকে যে না আসলে একটু একটু ফ্লেক্সিবল রেখে দেয় যে ও তুমি যদি আসলে 3 to 5 ইয়ার্স কাজ করো এবং এই ক্রিটিক্যাল ডোমেন বা এই ক্রিটিক্যাল জায়গায় কাজ করছো তাহলে হ্যাপি টু অ্যাপ্লাই। তো আমি বলবো যে আমি ডেফিনেটলি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দশটা কাউকে হায়ার করবো না যে আসলে 1 বছর জাভা প্রোগ্রামিং করছে, তাই না? কিন্তু আবার আমি কি এমন কাউকে নিতে পারি যে ইন্টারভিউ যে আসলে 4-5 বছর কাজ করছে কিন্তু আমি এসে দেখলাম যে আসলে ও মোটামুটি অনেক শার্প এবং ওর আসলে একটা 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 কর্নার আছে যে ওকে যদি আরেকটু মেন্টর করা যায় হি উইল হুম বি দেয়ার ভেরি সুন, ইজ ইন হুম দ্য রাইট ট্র্যাক, রাইট? তো ওই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা ডেফিনেটলি জাজ করি। আমি যেমন আমার এক্সাম্পল দিতে পারি, ইফতেখা চলে গেছে না, বিঘ্নেশ কৃষ্ণমূর্তি, আমি একটা ছেলেকে হায়ার করছিলাম। তো ছেলেটা হচ্ছে আগে মাত্র 2টা কোম্পানিতে কাজ করছে এবং তার 4 বছরের মতো অস্ট্রেলিয়াতে সে ফার্স্ট মাইগ্রেট করছে। কিন্তু আমার কাছে আমরা তখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতেছি। তো হি ওয়াজ নট সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্যাট টাইম, বাট উই নিউ যে ও যদি আসলে ওই হ্যাভিয়ারের সাথে 1 বছর বা 1.5 বছর কাজ করে হি উইল বি দেয়ার, দেয়ার আর নো গ্যাপস। ওর কিছু একটু শেপ করতে হবে, ওকে একটু প্রপারলি গাইড করতে হবে। পোটেনশিয়ালটা We ছিল। made the call যে we're gonna hire him. We hired him and now he's a principal engineer and he is doing great. He's one of the top performer, right? So ওই তো এটা আসলে ওই যে বললাম যে কোম্পানি টু ভ্যারি করে, বাট আমি বিগ বিলিভার অফ ইন্ডিভিজুয়ালস এক্সপোজার rather than only sticking to hard coded experience level. হ্যাঁ, সুবিন এখানে কিছু বলবা? বেশ কিছু রিসোর্সের কথা বলা আছে এবং তারপর আমি যেটা বললাম আমাদের আলাদা একটা ইয়ে আছে, এই ইন্টারভিউ প্যাক আছে, ওইটা আমরা শেয়ার করব। এমনিতে বেশ কিছু পপুলার ওয়েবসাইট যে লিড কোড, নেট কোড, তারপর একটা আছে এক্সপোনেন্ট ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, সিস্টেম ডিজাইনের জন্য আছে গ্রকিং সিস্টেম ডিজাইন, অথবা অ্যালেক্স শু এরও 2টা বই আছে। তো ওই বইগুলাও পড়া যেতে পারে। তো রিসোর্স প্রচুর আছে ইন্টারনেটে, এখন জাস্ট একটু প্রিপারেশন নিলেই হবে আর কি। আর তো এটাই যে এই রিসোর্স গুলা, বিশেষ করে আমাদের ইন্টারভিউ প্যাকেজ যে রিসোর্স গুলো আছে ওগুলা থেকে আমরা প্রিপেয়ার হতে পারি, কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আর কি, রিসোর্স কালেক্ট করে বসে থাকলেই হবে না। আর আমার ইউটিউব চ্যানেল কারোর যদি বাংলা ভিডিও দেখতে ভালো লাগে, যে আমার কোডিং ইন্টারভিউর উপর অনেকগুলো ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা কেউ যদি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম রিভিশন দিতে চায়, সম্ভবত ওই প্লে লিস্টটা 1 মিলিয়নের উপর ভিউ হয়ে গেছে প্রবাবলি। ওই প্লে লিস্ট কেউ দেখতে পারে, কিন্তু ওগুলা বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য তৈরি আর কি। বুঝতে আর পেরেছি। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেসটা ইম্পর্টেন্ট, যে ওই যে কে কোথায় কাজ করছে, যে মৃদুল যে প্রশ্নটা করলো, যে কেউ যদি 10 বছর কাজ করছে কিন্তু আসলে সে ওই অত বড় কোনো প্রবলেম সলভ করে নাই এবং তার আসলে ওই ধরনের রিগোরাস ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস সে ফলো করে নাই, তাহলে তো তার এক্সপিরিয়েন্স লেভেলটা ওইভাবে বাড়বে না, সে যত বছরই কাজ করুক না কেন। তো এখন ইন্ডাস্ট্রিতে যেগুলা খুবই একসেপ্টেড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, তাই না, যে পুরোপুরি টিডিডি না করলেও টেস্টিং মাইন্ডসেট থাকা এবং ইউনিট টেস্ট নিয়ে কাজ করা, তারপর একদম প্রজেক্টের শুরু থেকেই সিআইসিডি ফলো করা, যাতে সবকিছু একটা স্ট্রিম লাইনের মধ্যে থাকে, আমি যখনই যা করতেছি সেটা প্রোডাকশনে চলে যাচ্ছে, এবং অবশ্যই ভার্সন কন্ট্রোল টুল ইউজ করা, তারপর আমরা যেই আইডিতে প্রোডাক্টিভ ফিল করি সেগুলো ইউজ করা, এবং এখন হয়তো সাথে কোপাইলট বা ওই ধরনের টুল ইউজ করা, এবং স্ক্রাম অ্যাজাইল এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে যে আচ্ছা, আমি ইঞ্জিনিয়ার না, আমি তো স্ক্রাম মাস্টার না, তাহলে আমি কেন শিখবো? এটা বললে হবে না আর কি। আমরা তো ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকেই একবার এক এক ইয়ার সময় স্ক্রাম মাস্টার সিলেক্ট করতে হবে, এখন সে হবে। এবং অবশ্যই ক্লাউড কম্পিউটিং নতুন না, অলরেডি অনেক পুরনো হয়ে গেছে, তারপরে জিনিসটা নিয়ে সচেতন থাকা বা এটা জানা আর কি। এই জেমস, তুমি কি এখানে কিছু বলবো? আমার কাছে মনে হয় তুমি আসলে আর আমার কাছে মনে হচ্ছে আমাদের যে লিঙ্ক গুলো কিছু দেয়া আছে জাস্ট সাম এক্সাম্পলস গাইডলাইন্স, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওইটা মাথায় রাখতে হবে যে সফটওয়্যার তো আসলে একটা লিভিং থিং এবং টেকনোলজি ইজ শিফটিং গোল পোস্ট এভরি ডে, এভরি মিনিট বেসিক্যালি।
সো আলটিমেটলি প্রিপারেশনটাকেও অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে, কিন্তু কোর জায়গাগুলোতে আন্ডারস্ট্যান্ডিং খুব বেটার থাকতে হবে। যেমন ইন্টারভিউ কিন্তু খুব কমন জিনিস যে আচ্ছা একটা ডেভেলপার, তুমি বিল্ড টেস্ট কিভাবে করতেছো, তুমি কি জানো বিল্ডের স্টেপস গুলো কি কি, কিভাবে একটা বিল্ড স্ক্রিপ্ট লিখো। সেটা 50 বছর আগেও যা ছিল, বিল্ড স্টেপের মধ্যে কিন্তু খুব বড় ধরনের কোনো চেঞ্জ হয়নি। So you have to understand how actually you compile your code, you build, and then you deploy, and then how you test it as well. তো এই ফান্ডামেন্টালস গুলোর ব্যাপারে আসলে যদি কনফিউশন থাকে, এগুলো অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। কারণ যে কোনো ইন্টারভিউয়ে যে কোনো টাইমে আসলে মানুষজন এই কোশ্চেন গুলো করে জাজ করতে চায় যে তুমি কি স্টেপ বাই স্টেপ তোমার শেখাটাকে আগাইছো, নাকি আসলে জাস্ট ফাঁক ফোকর দিয়ে শিখে চলে আসছো। তো ওইটা খুবই ইম্পর্টেন্ট। তো ওই জন্য প্রিপারেশনস যদি কোনো ইন্টারভিউ যে মনে হয় যে আমি গ্যাপটা ফিল আপ করতে পারিনি, treat this as a learning experience, go and learn, and then prepare for the next one. হ্যাঁ, সেটাই। তো এগুলোই তাহলে আজকে আমরা কথা বললাম, যে হায়ারিং প্রসেসটা নিয়ে কথা বললাম এবং প্রিপারেশন গুলো, যে একটু স্ট্র্যাটেজিক্যালি স্পেসিফিক কোম্পানির জন্য প্রিপারেশন নেয়া, এবং যেসব রিসোর্স আছে সেগুলা সম্পর্কে অ্যাওয়ারনেস থাকে এবং সেগুলোকে আসলে ইউটিলাইজ করা, সেগুলোকে ইউজ করে ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা ঠিকঠাক ভাবে নেয়া। তো এটাই ছিল আমাদের আলাপ। এখন যদি কোনো প্রশ্ন থাকে আর। আমি চ্যাট বক্সটা খেয়াল করতেছিলাম, দুই একটা কোয়েশ্চেন ছিল, আমরা অ্যান্সার দিয়ে দিছি ওগুলো। ওটা আচ্ছা, চ্যাট বক্সে হ্যাঁ। কোশ্চেন অ্যান্সার ডান। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে আমাদের। আমি এখানে ছোট্ট করে অ্যাড করে দিই যে আমি প্রেজেন্টেশনের শেষে সবাইকে, মানে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা ইমেল পাবে। সুবিনরা যে রেফারেন্স লিস্টটা ক্রিয়েট করছে ওটা আমি একটা পিডিএফ ফরম্যাটে পাঠাবো, এবং প্রেজেন্টেশনটাও পিডিএফ ফরম্যাটে আমি ইমেল করে দিব, ইনক্লুডিং এভরিথিং। থ্যাংক ইউ সানি। সাজিদ ভাই, আমি জানি না আপনি কোনো স্পেশাল মেনশন করতে চান কিনা জেমস এবং আচ্ছা, সুবিনকে। থ্যাংক ইউ, তারা যেই থ্যাংক ইউ। টাইমটা দিছে এটা আওয়ারলি রেটে ওদের $500 বেশি কামাইতো আজকে, থ্যাংক বুঝতেই থ্যাংক পারতেছেন। ইউ ভেরি মাচ সুবিন এবং জেমসকে স্পেশাল থ্যাঙ্কস যে ওর সন্ধ্যার সময়টা দিছে। ওর বাচ্চা আজকে একটু অসুস্থ ছিল, বাট হি হ্যাজ গিভেন আস দ্য টাইম। ভেরি মাচ থ্যাংক ইউ, এবং বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফ্রম বোথ অফ দেম। অ্যালুমনাসের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যে আলোচনা হলো, আমি মনে হয় ইটস নট দ্য এন্ড অফ ইট। আমার মনে হয় ইট ওপেন্স দ্য ডোর ফর লট অফ পিপল টু আস্ক কোয়েশ্চেন্স টু দেম। তারা যদি মাইন্ড না করে, তাহলে আমি শাহরিয়ার এবং সুবিন এবং জেমসকে রিকোয়েস্ট করবো যে তারা যদি, যখন আমরা এটা পাঠাবো, তাদের কোনো একটা ইমেল অ্যাড্রেস যদি তারা দেয়, এবং মানুষের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তার কাছে, যে আমি এটা হ্যাঁ, জানতে অবশ্যই। চাই, বা অবশ্যই। যে আমি এটা জানতে চাই, বা আমি একটা ইন্টারভিউ দিব, আমি কিভাবে প্রিপারেশন নিব, জাস্ট এ গাইডলাইন আমাদের দিয়ে দিলে তাহলে ভালো। তাহলে তারা ইন্ডিভিজুয়াল একটা একটা গাইডলাইন পাবে। আমার মনে হয় ডিস্টার্ব না করে যতটুকু তাদের থেকে ইনফরমেশন নেওয়া সম্ভব আর কি, দুজন প্রেজেন্টারের থেকে। আর দুই নম্বর হলো, আমাদের এই সেশনটা চলতে থাকবে, এবং ভবিষ্যতে আমি আশা করব যে সুবিন এবং জেমস বা আরও যারা নতুন আছে তারা হয়তো বা এসে আরও একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট আরও একটা আমরা করতে পারবো। রিক্রুটমেন্ট প্রসেসে যেমন আলোচনা হলো, হয়তো বা এর পরবর্তী প্রসেসে সিনিয়র ম্যানেজার হায়ারিং বা এই ধরনের কিছুতে যদি কখনো ইনভলভ থাকতে হয়, তাহলে হয়তো বা তারা আমাদেরকে হেল্প করবে, কারণ দুজনেরই সেই এক্সপিরিয়েন্সটা আছে। তো আমাদের নেক্সট যেই ওয়েবিনারগুলো হবে তার মধ্যে দুই তিনটা আমাদের এখনই আসছে, এবং আমরা আস্তে আস্তে সেগুলো করব। তো একটা হবে পুরোপুরি রিক্রুটমেন্ট হায়ারিং প্রসেসের উপরের পরেরটা, এটা হলো জেনেরিক। এটা কোনো স্পেসিফিক না, জেনেরিক রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং, অ্যান্ড ইট উইল বি ডান বাই রিক্রুটার। একজন রিক্রুটার আসবেন এবং উনি আমাদের এখানে কথা বলবেন, বাঙালি উনি, কীভাবে আসলে জেনেরিক রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়, কি কি প্রসেস আছে, স্টেপ কি কি, এবং সেটা কিভাবে করা হয়। আমাদের পরবর্তীটা ডেটটা মনে এখন ফিক্স হয় না এমন, তাই তো? ওটা অগাস্টের ফার্স্ট উইকে, বা ডেট উইল আমি অ্যানাউন্স করে দিব না। আচ্ছা, তো আগস্টের ফার্স্ট উইকে সেটা হবে। তো ইনশাল্লাহ আমার মনে হয় ওটা আরও একটু ওয়াইড স্প্রেডস রিক্রুটমেন্ট, নট স্পেসিফিক রিক্রুটমেন্ট, জেনেরিক রিক্রুটমেন্ট, এবং আমার মনে হয় মেজরিটি অ্যালুমনাই অ্যাটেন্ড করতে পারবে, এবং এটা খুবই হেল্পফুল হবে। আমরা ওটা ফেসবুক লাইভ করবো, আজকে কিন্তু ফেসবুক লাইভ ছিল, আমাদের অনেকে অ্যাটেন্ড করছে ঢাকার থেকে। তো হোপফুলি দ্যাট উইল বি অ্যানাদার ওয়ান। আর দ্য মান্থ অফ জুলাই উইল বি নো ওয়েবিনার, কারণ আমাদের একটা বড় ইভেন্ট আছে, সেটা হলো আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে। So all the alumni most welcome to join 20th of July and 27th of July. আমরা এখনো ডেট ফিক্স করি না যে 27টা হবে কিনা। আমরা একদিনও শেষ করতে পারি, আবার দুদিনও শেষ হতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। এবং সবাই যদি হ্যাপি থাকে, ইটস এ গুড নাইট ফর এভরিওয়ান টুনাইট। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ and সুবিন অ্যান্ড special জেমস, thanks to Shubin and James. থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ টু তৌহিদ Sure, অ্যাজ ওয়েল। thank you, James. আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। হুম, থ্যাংক আল্লাহ হাফেজ। গুড নাইট।